তো যেটা আজকে আমরা করছি সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। ওকে, তাহলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন নামটা থেকেই বুঝতে পারছো ডিস্ট্রিবিউশন মানে কি, সবার মধ্যে বিলিয়ে দেওয়া। ঠিক আছে, মোমেন্ট যেটা আসবে স্ট্রাকচারের উপর মোমেন্ট, ওকে, সেটাকে সবার মধ্যে মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া। সো দ্যাট ইজ কল মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। মানে এটাই, এই মেথডটার থ্রুতে দেখবে এরকম শুধু সবার মধ্যে শুধু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে আমাকে যে টার্মটা শিখতে হবে, তোমরাও লিখতে থাকো আমার সাথে সাথে, ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট, এই টার্মটা কিন্তু আমাকে শিখতে হবে। তাহলে এই টার্মটা আমার শেখার জন্য আমাকে দুটো কেস সে সাহায্য নিতে হবে। কেস ওয়ান কি আছে? কেস ওয়ান, সেটা আমাকে কি বলছে? ওয়েন, when far end is hinged। দেখো আমার দু রকম কেস নিয়ে আমার এখানে আলোচনা হবে, একটা হচ্ছে হিঞ্জ আর একটা হচ্ছে আমার ফিক্সড। হিঞ্জ মানে কি? হিঞ্জ হচ্ছে একটা টাইপ অফ সাপোর্ট। তাহলে হিঞ্জ সাপোর্ট কখন হয়? যেমন যেরকম দেখবে আমাদের ঘরের যে কবজাগুলো থাকে, ওকে, দেখবে ঘরের যে কবজা যার সাথে আমাদের ঘরের দরজাগুলো ফিক্স থাকে, ঠিক আছে, তাহলে কি দরজা তুমি কিন্তু এইভাবে কিন্তু ঘোরাতে পারছো, কিন্তু দরজা কি তুমি খুলে নিয়ে আসতে পারছো? পারছো না। তাহলে দরজার ওখানে যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট। আর যে সমস্ত আমাদের ঘরে যে সমস্ত দেখবে কিছু জিনিসকে তুমি ওখান থেকে নড়াতে পারবে না, ওকে, কিছু জিনিসকে, যেমন তোমার হচ্ছে জানলা, জানলার যে তোমার ফ্রেম বা জানলার যে তোমার আমাদের যে গ্রিল গুলো থাকে সেগুলোকে কিন্তু তুমি খুলে আনতে পারবে না বা নড়াতে পারবে না। তাহলে ওগুলো যে তোমার চারদিকে যে সাপোর্ট হয়ে আছে সেটা কিন্তু ফিক্স সাপোর্ট। আর ঘরের যে দরজা সেটা কিন্তু হিঞ্জ সাপোর্ট। ওটাই কি করতে পারছো, তুমি গোল করে ঘোরাতে পারছো, ঘরের দরজাকে যেরকম টানছো ঘুরছে, কিন্তু সেটাকে তুমি কিন্তু খুলে বের করে আনতে পারবে না। ওকে, তাহলে এই হয়ে যাচ্ছে কিন্তু আমার পার্থক্য, হিঞ্জ। এবার দেখো এখানে কি বলছে, ওয়েন ফার এন্ড ইজ হিঞ্জড। ফার এন্ড মানে তুমি একটা দিকে হয়তো মোমেন্ট অ্যাপ্লাই করছো। মোমেন্ট মানে একটা তুমি, মানে এই যে এটা আছে, দাঁড়াও, আটকে গেল, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো এটা এটা আছে, তুমি এখানে একটা মোমেন্ট দিয়ে দিচ্ছ, এই যে এরকম করে ঘুরিয়ে দিলে, সো দিস ইজ কল মোমেন্ট। তাহলে এটা তুমি মোমেন্টটা এখানে দিচ্ছ, তাই তো, এখানে দিচ্ছ। তাহলে এটা হয়ে যাচ্ছে নিয়ার এন্ড আর এটা হয়ে যাচ্ছে ফার এন্ড। ফার মানে দূরে, ফার মানে দূরে, দূরে, ওকে। ফার এন্ড মানে দূরের যে তোমার সাপোর্টটা আছে সেটা যখন হিঞ্জ, তাহলে যদি আমরা সেটাকে যদি আমরা একে, সরি, এটা হিঞ্জ করো না, এটা ফিক্স করো। ফার্স্টে একটা ফিক্সড, ফিক্স নিয়ে আমরা করছি, তারপরে পরেরটা হিঞ্জ পড়ছি, ঠিক আছে, এটাকে ফিক্সড করে দাও, ওকে। তাহলে দূরের যে সাপোর্টটা যেখানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি সেটা যখন আমার কি থাকবে, সেটা যখন ফিক্স থাকবে, তাহলে এই হয়ে গেল আমার ফিক্স সাপোর্ট। আমরা ফিক্স বিমে পড়েছিলাম, এই হচ্ছে আমার বিম, এটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ, ওকে, এরম ভাবে একটা বিম আছে, ওকে। তাহলে আমি মোমেন্টটা কোথায় অ্যাপ্লাই করছি? এই এখানে অ্যাপ্লাই করছি, এটাকে এইভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে, কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি এটাকে, ওকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই তো ঘটছে, ঘড়ির কাঁটা দেখো উল্টো দিকে, ওকে, এটাকে ঘোরাচ্ছি। তাহলে এখানে আমি একটা এম মোমেন্ট অ্যাপ্লাই করছি, দেখো এই যে ভাবো এরকম, এটাকে এখানে যেটা আছে এদিকে আমি শক্ত করে ধরে রেখেছি। তাহলে এই আমার হাতের দিকে যেটা হয়ে গেল, এটা হচ্ছে ফার এন্ড, দূরের দিকের যে সাপোর্ট সেটা কি আছে? ফিক্সড, একদম শক্ত করে ধরে রেখেছি। আর এদিকটা আছে জাস্ট এরকম হালকা একটা সাপোর্ট দিয়ে রেখেছি, ঠিক আছে, হালকা একটা সাপোর্ট দেওয়ার, তো সেটাকে আমি বলবো হিঞ্জ। কিন্তু সেখানে কিন্তু ঘূর্ণন, রোটেশন কিন্তু অ্যালাউ আছে, কারণ কি ওখানে আমার হিঞ্জ সাপোর্ট। তাহলে ওখানে আমি কি করছি, একটা মোমেন্ট দিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইভাবে মোমেন্ট দিলাম,
ওকে, এইভাবে মোমেন্ট দিচ্ছি, তাহলে আমার কিরকম কি চেঞ্জেস হবে। ওকে, তাহলে তুমি এখানে তুমি যখন মোমেন্ট দিচ্ছ, তাহলে এটা হয়ে গেল আমার কি অ্যাপ্লাইড মোমেন্ট, তুমি এখানে অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাইড মোমেন্ট। ওকে, অ্যাপ্লাইড মোমেন্ট। এবার তুমি যখন এটা এটা ধরো আমার এ এ সাইড, এটা হচ্ছে আমার বি সাইড, তাহলে বির দিকে যখন তুমি একটা মোমেন্ট দিচ্ছ, তাহলে তার তো কিছু একটা এফেক্ট আসবে এতে, বিতে যখন দিচ্ছ এতেও কিছু একটা এফেক্ট আসবে, তো সেটাকেই কি বলছে, ক্যারি ওভার। ক্যারি ওভার মানে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে ভাবো তোমাকে তোমার ইয়েতে তোমার বন্ধুরা বলল যে ভাই আমাদের কিছু খাওয়াস, ঠিক আছে, তুই ভালো রেজাল্ট করেছিস, টপার হয়েছিস, আমাদের কিছু খাওয়াস। ওকে, তাহলে তুমি তখন কি করবে, তোমার ওপর বন্ধুরা একটা মোমেন্ট অ্যাপ্লাই করলো যে না আমাদের খাওয়াতে হবে, এবার তুমি কি করবে, তুমি তখন কিন্তু তোমার বাড়ির লোককে সেটা ক্যারি ওভার করে দেবে যে আমার বন্ধুরা বলেছে, তাহলে তাদের ওপর কিন্তু ব্যাপারটা কিছুটা হলেও আসছে যে আমাদের বলেছে কিছু একটু খাবার দাবার অ্যারেঞ্জ করো। ওকে, তাহলে সেটাকেই বলছে তোমার ক্যারি ওভার। ক্যারি ওভার হয়ে যাওয়া মানে এখান থেকে ওখানে কিছুটা পোর্শন মোমেন্ট সেখানে, মানে এ এ পোর্শনে কিছুটা মোমেন্ট সেখানে কাজ করছে, তাহলে সেটা কতটা কাজ করছে, তাহলে সেটা বোঝার জন্য আমরা বিমটাকে, তাহলে এই দিকে যেটা তোমার কাজ করবে এটা হয়ে গেল এম, আর এই দিকে তোমার যেটা কাজ করবে, ঠিক আছে, এই দিকে তোমার যেটা কাজ করবে এইভাবে, এই মোমেন্টে যেটু কাজ করছে এইদিকে হয়ে যাবে এম এ, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যারি ওভার। তুমি ওই যেহেতু ওখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো, ঘূর্ণ মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, একটা মোমেন্ট দিচ্ছ, ক্যারি ওভার মোমেন্ট। ওকে, আমি আবার বলছি, আবার দেখে নাও না বুঝতে পারলে। এটা হচ্ছে আমার ফিক্সড এন্ড, ফিক্সড মানে শক্ত করে ধরে রেখেছি, ঠিক আছে, সেখানে কোনো মানে কোনো নড়াচড়ার কোনো জায়গা নেই। তাহলে এটা হচ্ছে আমার এ এ দিক, আর এটা হচ্ছে আমার বি দিক। ওকে, এই আমার পেনটা যেটা আছে, ওকে, আমি এরকম দেখাচ্ছি, দেখো দেখতে পারবে, এবার সাইড হয়ে যাচ্ছি, না, এদিকে সাইড হতে হবে। ওকে, ওকে, এটা হচ্ছে আমার কোন দিক, এটা হচ্ছে এ দিক, এটা হচ্ছে বি এর দিক। দেখো ভালো করে ছবিটা দেখো আর এটাকে দেখো, তাহলে এইদিকে কি আছে, একটা হিঞ্জ আছে, মাত্র হিঞ্জ, মানে জাস্ট একটা সাপোর্ট দিয়ে রেখেছি, এরকম তো হয়, এদিকে শক্ত করে আটকে আছে, এদিকে একটা সাপোর্ট দিয়েছে। এবার তুমি এতক্ষণে অভিজিৎ এসছে, এবার তুমি কি করছো, এম এর দিকে তুমি একটা বল, বলো। স্যার আজকে ক্লাস ছিল? তো কালকে রাতে আমি কি লিখলাম, টাইম দেখো কি ছিল, কালকে রাতে লিখেছে? কালকে রাতে কেন, আমি দুপুরবেলাই তো লিখে দিলাম, টাইমটা দেখো হোয়াটসঅ্যাপে, দুপুরবেলাই তো লিখেছিলাম, ও, খেয়াল করে 9:30 লিখে দিলাম তো। স্যার বলো, দেখি। দেখো দেখো দেখে নাও, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার এখন দেখলাম এখন। হ্যাঁ, তাহলে আমি ওরকম মানে না বলে কেন করাবো, আমি আমি আগের থেকে একটু ফলো করবে মেসেজগুলো কি কি হচ্ছে। তাহলে দেখো যেটা বলছিলাম যে যেখানে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে নিয়ার, তাহলে এটা হচ্ছে আমার নিয়ার মানে কাছের, তাহলে এটা হচ্ছে আমার নিয়ার, স্যার কি বলছে? এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার নিয়ার এন্ড, এটা হচ্ছে নিয়ার, আর এটা হচ্ছে ফার। তাই দেখো অ্যাজ পার কোশ্চেনে কি হয়ে যাচ্ছে, ফার এন্ড ইজ ফিক্সড, দেখো ফার এন্ডে হচ্ছে আমার ফিক্সড, দূরের যে সাপোর্টটা আছে সেটা কিন্তু ফিক্সড আছে। এবার তুমি বি পোর্শন আছে, সেখানে কোনো তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো, তুমি এক্সটার্নালি কিছু মোমেন্ট দিচ্ছ, এই দেখো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এ পোর্শন, ফার এন্ড, এটা হচ্ছে নিয়ার এন্ড, নিয়ার এন্ড মানে যেখানে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো, তাহলে এইভাবে তুমি একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো, এই যে এইভাবে করলে দেখো এটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছ, তাহলে দিস ইজ কল মোমেন্ট। তাহলে দেখো এখানে যখন ঘোরাচ্ছ এখানেও কিছু এফেক্ট আসছে, এখানে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো, তাহলে এখানেও কিছুটা তোমার ক্যারি ওভার হচ্ছে, ওই মোমেন্টটাই কিছুটা এখানে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কিছু ক্যারি হচ্ছে, তাহলে
সেটাই হচ্ছে আমার ক্যারি ওভার মোমেন্ট। সবাই বুঝতে পারলে না বুঝতে পারোনি? আমি ওখানে অ্যাপ্লাই করছি মানে তুমি এখন একটা মোমেন্ট আরেকবার একটু দেখো ভালো মতো শোনো। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড মানে বুঝতে পেরেছো তো, না বুঝতে পারোনি? কি হলো? স্যার ফিক্সড মানে বুঝতে হ্যাঁ পেরেছি ফিক্সড মানে মানে, এ যেটা সেটা ফিক্সড। হ্যাঁ ফিক্সড মানে প্র্যাকটিক্যালি কি, মানে সেইখান থেকে তুমি কোনো কিছু নড়াতে পারবে না। ঠিক আছে, কোনো জায়গা যদি থাকে, যেমন আমাদের ঘরের জানলার ফ্রেম যেখানে গ্রিলগুলো আছে, তুমি কি গ্রিল খুলে ফেলে দিতে পারবে? পারবে না। তাহলে ওটা কি ফিক্সড করা আছে? আমরা বলি না এটাকে এখানে ভালো মতো ফিক্সড করে দিন যাতে এখান থেকে না খুলে পড়ে যায়। ঠিক আছে, আমরা দেখে কোনো কিছু লাগানোর পরে একটু নাড়ি নাড়ি দেখি যে কোনো কিছু ঢকঢক করে নড়ছে কিনা। তাহলে যদি একদম ঠিক থাকে তাহলে এটা ফিক্সড হয়ে গেছে। সো এই যে তাহলে সাপোর্টটা যেটা ওকে সাপোর্ট দিয়ে আছে, দ্যাট ইজ কল ফিক্সড সাপোর্ট। ওকে, আর এই যে আমার সাপোর্টটা আছে বি পয়েন্টে, সেটা হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট বা সিম্পলি সাপোর্ট বলতে পারো, একদম হালকা করে একটা সাপোর্ট দেওয়া আছে। তাহলে এই এ পয়েন্ট হচ্ছে আমার, এই যে এ পয়েন্ট, ওকে, এ পয়েন্ট হচ্ছে আমার ফিক্সড। ওকে, আর বি পয়েন্ট হচ্ছে আমার হিঞ্জ। ওকে, বা আমি কি বলতে পারি, সেটা হচ্ছে সিম্পলি সাপোর্ট। এমনি একটা পাতি, একটা জাস্ট হালকা করে তুমি একটা ঠেকনা দিয়ে রেখেছো। এবার তুমি কি করছো, এম পয়েন্ট একটা মোমেন্ট অ্যাপ্লাই, এম পয়েন্ট কি বলছি, বি পয়েন্ট একটা এম মোমেন্ট অ্যাপ্লাই করছো। মোমেন্টটা কিরকম, এরকম দেখো ঘুরিয়ে দিচ্ছে এটাকে। সো দিস ইজ মোমেন্ট। তাহলে ওই জন্য এটা হচ্ছে আমার কি অ্যাপ্লাইড মোমেন্ট। আর এটা কেন, যেখানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমার নিয়ার। ঠিক আছে, মোমেন্ট এখানেই তো অ্যাপ্লাই করছি বি পয়েন্টের জন্য নিয়ার, আর এ পয়েন্ট হয়ে যাচ্ছে আমার ফার, দূরের। তাহলে বি পয়েন্টে যখন আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি, ওকে, তাহলে এ পয়েন্টে তার কিছুটা মোমেন্ট সেটা ক্যারি ওভার হবে, তাই তো? কিছুটা মোমেন্ট সেখানে, ওই মোমেন্টের কিছুটা সেখানেও একটা এফেক্ট ফেলবে এ পয়েন্টে, তোমার ক্যারি ওভার হয়ে গিয়ে। সো এটাই হচ্ছে আমার ক্যারি ওভার মোমেন্ট। কিছুটা ক্যারি হয়ে যাচ্ছে ওইখানে, মানে আমি বি পয়েন্টে দিচ্ছি মোমেন্ট, এইভাবে দিয়ে দিচ্ছি মোমেন্ট, কিন্তু বি পয়েন্টে দিচ্ছি কিন্তু এ পয়েন্টেও তার কিছু এফেক্ট আসছে। সো সেটাকে কি বলছে, ক্যারি ওভার মোমেন্ট। ঠিক আছে, এবার এই বিমটা যেটা আছে সেটাকে আমি দুটো পার্টে ভেঙে নিই, দুটো পার্টে ভেঙে নিই। ভাবো এটাকে আমি দুটো পটে মানে দেখাচ্ছি, এই হচ্ছে ফিক্স। ঠিক আছে, বুঝতে পারছি তো। কোনটা বুঝতে পারছো না? ওরে কি বললেন বুঝলাম না। বলছি এই বিমটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি, পার্টগুলো দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ভাবো ফার্স্ট পার্টে হচ্ছে এরকম রেখেছি, আর আমার শুধু এই এখানে কোনো আমার কোনো সাপোর্ট নেই, আমার শুধু মোমেন্টটাই কাজ করছে। ওকে, শুধু মোমেন্টটাই কাজ করছে। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। স্যার বল। স্যার ওটা কি স্যার এক পাশে ফিক্স আর এক পাশে কি হিট? হ্যাঁ তাই তো বলছি, এক পাশে ফিক্সড আছে, এক পাশে হিঞ্জ আছে। এবার এখানে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওয়েন ফার এন্ড ইজ ফিক্সড। ফার মানে কোনটা, ফার মানে দূরের। তাহলে কি করে হচ্ছে, তুমি মোমেন্ট কোথায় অ্যাপ্লাই করছো, বিতে, এটা হচ্ছে আমার নিয়ার, কাছের, যেখানে তুমি অ্যাপ্লাই করছো এক্সটার্নালি। তাহলে এইটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ফার, দূরের। ঠিক আছে, এই এ হয়ে যাচ্ছে তোমার ফিক্সড। তাহলে বিতে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো, তাহলে তার কিছুটা তো এতেও তার এফেক্ট আসবে। তাহলে এই এতে যে তোমার দেখো এখানে এখানেও মোমেন্ট কাজ করছে একই ডিরেকশনে। সো দিস ইজ কল ক্যারি ওভার মোমেন্ট। ওকে, কিছুটা এম এ যেটা আছে এখানে দেখো এম কাজ করছে, আর এখানে হচ্ছে এম এ। সো দিস ইজ ক্যারি ওভার মোমেন্ট। ওকে, এবার আমি কি করছি, বিমটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি। আমি ভাবছি এরকম বিমটা আছে, এখানে শুধু আমার এম মোমেন্ট কাজ করছে। তাহলে তোমরা শিখেছিলে, ডিফ্লেকশন শিখেছিলে। তাহলে এরম যদি কাজ করে, তাহলে আমার এখানে বি পয়েন্টে আমার ডিফ্লেকশনটা কিরম হবে, কত হবে, ডিফ্লেকশনের ভ্যালু কত হবে, মনে আছে ফর্মুলা?
মনে আছে? এম এল স্কোয়ার বাই 2 2EI। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, দেখো এইভাবে যখন উপরের দিকে উঠিয়ে দিচ্ছি আমি বিমটাকে, এটা কি হবে, আমার বিমটা এইভাবে উপরের দিকে উঠে যাবে, তাই তো? তুমি এইভাবে ওঠাচ্ছ মানে, অ্যান্টি ক্লকওয়াইজ ওঠাচ্ছ মানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো মানে বিমটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছ। যা খুশি হতে পারে, ভালো, যেরকম তোমার আমফানের ঝড়, ঠিক আছে, তাতেও দেখবে কত চাল উড়ে গেছে, তার মানে কি একটা মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে। ভাবো এটা আমার একটা, তোমার বাড়ির চাল এরকম ভাবে আছে, এখানে ফিক্সড করা আছে, এখানে হালকা একটা খালি আছে, তাহলে আমফান এসে পুরো এইভাবে উপড়ে দিল, ঠিক আছে, তাহলে একটা মোমেন্ট অ্যাপ্লাই হলো, তার জন্য এর কত ডিফ্লেকশন হবে, মানে ডিফ্লেকশন মানে এই কন্ডিশনে ছিল, এখান থেকে হয়তো বেঁকে গেল এরকম ভাবে বিমটা, আমফান এসে বেঁকিয়ে দিল, ঠিক আছে। সো সেটাকেই বলছি আমি, আমি ডিফ্লেকশন পড়েছিলাম, শিখেছিলাম, মনে করে দেখো অনেকগুলো স্লোপ আর ডিফ্লেকশনের ফর্মুলা পড়ে দিয়েছিলাম। তাহলে এটা কোথায় হচ্ছে, কোন দিকে উঠিয়ে দিচ্ছে, এটা আপওয়ার্ড, এটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে, তাই তো, বিমটাকে। আর এইটাকে যখন উপরের দিকে ওঠাচ্ছে, তখন আমাকে কি করতে হবে, বিমটাকে নিচের দিকে নামিয়ে রাখতে হবে, তাই তো, যাতে উঠে না যায়। তাহলে আমার বি পয়েন্টে কি আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে, তাহলে হিঞ্জ সাপোর্টটা আমার কোন দিকে কাজ করতে হবে, নিচের দিকে, যাতে ওটা উপরে না ফেলে দিতে পারে। এগুলো লিখতে থাকো কিন্তু তোমরা সাথে সাথে, এর কিন্তু কোনো নোট পাবে না আজকে, সাথে সাথে লিখতে থাকো। তা আবার কি হয়ে গেল, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এখানে কি হবে, এটা উপরে উপরে ফেলে দিচ্ছে, তাহলে এখানে তোমার কি হবে, ওই যেটা মানে সাপোর্টটা আছে, সাপোর্টটা কিন্তু তার রিয়াকশনটা নিচের দিকে দেবে, আর বি, ঠিক আছে, সাপোর্ট কিন্তু নিচের দিকে রিয়াকশন দেবে। তাহলে মনে করে দেখো, আমার ক্যান্টিলিভার বিম, সুব্রত বলো দেখি, ক্যান্টিলিভার বিম ক্যারিং পয়েন্ট লোড, তার আমার ডিফ্লেকশনের ফর্মুলা কি, কেমন মনে আছে দেখি, বলো। তো স্যার ডব্লু ছিল স্যার, হুম। WL³ বাই হুম। 3EI। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে ডাব্লুর জায়গায় কি আছে, আর বি আছে, তাহলে আর বি L³ বাই 3EI, ঠিক আছে, তাহলে এটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে এই আমফান এসে ভাবো এই উপরেরটা, সেটা ওকে উপর দিকে উপরে ফেলার চেষ্টা করছে, ঠিক আছে, আর এটাকে আমি নিচের দিকে আটকে রেখেছি যাতে ও না, আমরা কি করি দেখবে না, কোনো কিছু যদি হাওয়া, হয়তো কোনো প্লাস্টিক তুমি টানিয়েছো, হাওয়ায় যদি উড়ে যায়, প্লাস্টিকটাকে কি করি, নিচের দিকে আমরা দড়ি দিয়ে কিছু ইট দিয়ে বেঁধে রাখি, তাই তো, তাই কি তাই নয়? তাহলে ভাবো এই যে উপরের যেটা আছে এম, সেটা ভাবো হাওয়া, হাওয়াতে মোমেন্ট দিচ্ছে, উল্টে ফেলে দেবে, সেটাকে আটকানোর জন্য আমি বি দিয়ে এইভাবে টেনে নিচের দিকে আটকে রেখেছি। তাহলে সেটাও কিন্তু তোমার একটা টানছে, মানে সেটাও কিন্তু একটা ডিফ্লেকশন হচ্ছে। তাহলে এই দুটো যখন ডিফ্লেকশন কাজ করবে, তাহলে আলটিমেটলি দেখো এর একটা উপরে কাজ করছে, একটা নিচে কাজ করছে, একটা উপরে কাজ করছে, একটা নিচে কাজ করছে, তাহলে এদের সাইন আলাদা হবে। তাহলে এই দুটোকে জাস্ট মাইনাস করে দাও, তাহলে এই দুটো কি হয়ে যাবে, ml স্কোয়ার বাই 2EI মাইনাস RB L³ বাই 3EI। তাহলে আলটিমেটলি কি হবে, এই দুটো মাইনাস করলে জিরো হয়ে যাবে। যদি এই দুটো কোনো কিছু প্লাস মাইনাস হয়, তাহলেই তো স্ট্রাকচারটা ভেঙে পড়ে যাবে, সবসময় জিরো থাকতে হবে। যা লোড আসছে, যা রিয়াকশন, যেমন তুমি এখন তোমার চেয়ারে বা টেবিলে বসে আছো, তুমি যে ওখানে তোমার চেয়ারে বা টেবিলে বসে আছো, তুমি ডাউনওয়ার্ড একটা ফোর্স দিচ্ছ, টেবিল কিন্তু বা তোমার চেয়ার কিন্তু তোমাকে একটা আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, তাহলে প্লাস মাইনাস, তুমি নিচের দিকে দিচ্ছ তার মানে মাইনাস, আর চেয়ার তোমাকে উপরের দিকে দিচ্ছে প্লাস, তাহলে এই দুটো মিলে কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাবে। জিরো মানে নিউট্রালাইজ। যদি উল্টো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তোমার লোড যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু চেয়ার ভেঙে পড়ে যাবে, বা রিয়াকশন যদি বেশি হয়ে যায়, তোমার কিন্তু ডিসকমফোর্ট হবে। ওকে, তাহলে এই দুটো ক্যালকুলেশন করে আমি আরবির ভ্যালু পেয়ে যাব। সেটা কত পাবো, আরবির ভ্যালুটা পাবো 3/2 ml।
এত অব্দি বুঝতে পারছো তো কি করলাম? ওই বিমটাকে কিন্তু আমি দুটো পার্টে ভেঙে নিলাম। ওই বিমটাকে আমি দুটো পার্টে ভেঙে নিলাম, এই বিমটাকেই আমি দুটো পার্টে ভেঙে নিলাম। ওকে, এখানে কি ছিল? এম ফার্স্টে আমি কি করলাম, ওই যে আমার হিঞ্জ সাপোর্টটা আছে, বি পয়েন্টে দেখো একটা সাপোর্ট দেওয়া আছে হিঞ্জ, সেটাকে আমি হাঁটিয়ে দিলাম। শুধু আমি কাজ করে দেখালাম যে একটা মোমেন্ট কাজ করছে। ওকে, ফার্স্টেরটা এটা হচ্ছে ফিগার 1। এখানে হচ্ছে আমার শুধু এটাকে ফার্স্ট পার্টে ভাঙলাম, শুধু মোমেন্ট কাজ করছে। সেকেন্ড যেটা আমার হিঞ্জ আছে সেটাকে আমি কাজ করলাম। এবার যেহেতু মোমেন্ট আমার ওটাকে উপর দিকে উৎখাত করে ফেলে দিচ্ছে, তাহলে আমার রিয়াকশন অবশ্যই নিচের দিকে কাজ করবে, টেনে ধরে রাখবে। এখনই বললাম, তুমি কোনো একটা প্লাস্টিক টানিয়েছো, খুব হাওয়া দিচ্ছে, ও প্লাস্টিক ছিটকে বেরিয়ে যাবে, তার মানে কি মোমেন্ট আসছে। তাহলে তুমি কি করবে, একটা দড়ি দিয়ে ইট দিয়ে প্লাস্টিকটাকে বেঁধে রাখবে, তাহলে তোমার রিয়াকশনটা কোন দিকে কাজ করছে, তোমার নিচের দিকে। আর এই যে তুমি এখন যে বসে আছো, তাই তো, চেয়ারের ওপর, তোমার যে চেয়ার আছে সে তোমাকে কোন দিকে রিয়াকশন দিচ্ছে? তুমি দিচ্ছ নিচের দিকে, আর চেয়ার দিচ্ছে উপরের দিকে রিয়াকশন। ঠিক আছে, তখন কিন্তু উল্টো। কিন্তু তুমি কি করছো, তোমার খুব হাওয়া দিচ্ছে, প্লাস্টিক তখন উপর দিকে বেরিয়ে যাবে, তাহলে তোমার রিয়াকশন কোন দিকে হবে? তার অপোজিট দিকে। রিয়াকশনও যদি সেম দিকে কাজ করে তাহলে কিন্তু প্লাস্টিক ছিটকে হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে। বুঝলে না? খুব গন্ডগোল লাগছে, মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। স্ট্রাকচার কিন্তু এরকম, স্ট্রাকচার কিন্তু একদম একদম কিচ্ছু ব্যাপার নয়। একবার যদি বোঝো স্ট্রাকচারে কিছুই নেই। ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্রাকচারের মজা। ভালো মতো দেখো, কোনো শুধু তোমাকে শুধু বলো। বলছি আরেকবার বলুন। কোনটা বলবো? এই যে এ ওই পার্ট 1 আর পার্ট 2 টা যেটা করলেন এটা একবার বলুন। হ্যাঁ, পার্ট 1 আর পার্ট 2 আমি কি বলছি, এই যে বিমটা আছে, এই বিমটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। ওকে, ফার্স্টে আমি কি করছি, আমি ভাবছি বি পয়েন্টে কোনো আমার সাপোর্ট নেই। ঠিক আছে, বি পয়েন্টে শুধু মোমেন্টই কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমার ডিফ্লেকশন কি হবে? ক্যান্টিলিভার বিম ক্যারিং এ মোমেন্ট, তাহলে ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে ml²/2EI। তাহলে দেখো এটা কি করছে, এটা উপর দিকে এটা উৎখাত করে দিচ্ছে, তাহলে এটা কিন্তু আপওয়ার্ড, উপরের দিকে তার সাইন হবে। দেখো আপওয়ার্ড করেছি আমি। ডিফ্লেকশন মানে শেপ, মানে ডিফর্মেশন হয়ে যাচ্ছে, শেপটা চেঞ্জ করে দিচ্ছে, ডিফ্লেক্ট করে যাচ্ছে। ওকে, তাহলে কিন্তু সেটা আপওয়ার্ড। এবার তোমার ফোর্স যেটা আছে বা মোমেন্ট, সেটা যদি আপওয়ার্ড হয়, তাহলে সেটাকে তোমার স্ট্রাকচারকে বাঁচানোর জন্য অবশ্যই তোমাকে তার অপোজিট দিকে তোমাকে সেটাকে রিয়াকশন দিতে হবে। ওকে, তাহলে সেটা হচ্ছে আমার কোন দিকে? ডাউনওয়ার্ডে করলাম। তাহলে এখানে যে আমার বি পয়েন্টে যে তোমার রিয়াকশনটা ছিল, এই যে এটা হচ্ছে আমার রিয়াকশনটা, এই রিয়াকশনটাকে আমি করে দিচ্ছি, মোমেন্ট নেই, স্ট্রাকচারে কোনো মোমেন্ট নেই, তাহলে সেটা যখন রিয়াকশন কাজ করছে তাহলে কোন দিকে হবে? ডাউনওয়ার্ডে। তাহলে এটাও তো একটা ফোর্স, তাহলে আমার সিম্পলি সাপোর্টেড বিম, এই ক্যান্টিলিভার বিম ক্যারিং পয়েন্ট লোড, তাহলে সেই সময় আমার তার ভ্যালু কত হয় ডিফ্লেকশনের? RB/L³/3EI। তাহলে এই দুটো আমি পেলাম। তাহলে এই দুটোকে আমি কি করছি, এই দুটো সাইন আলাদা, এটা উপরের দিকে মানে ml²/2EI, এটা হচ্ছে প্লাস, আর RB/L³/3EI এটা হচ্ছে তার মানে মাইনাস। তাহলে এই দুটোকে কি করলাম, প্লাস মাইনাস করে আলটিমেটলি জিরো। জিরো কেন হবে? কারণ আমার স্ট্রাকচারটাকে পুরো নিউট্রালাইজ করতে হবে, আলটিমেট যা আসবে সবসময় জিরো আসতে হবে, কখনোই বেশি বা কম আসবে না। যদি তোমার ফোর্স বেশি এসে যায়, মোমেন্ট যদি বেশি এসে যায়, আর তোমার রিয়াকশন যদি কম হয়, তাহলে কিন্তু স্ট্রাকচার ভেঙে পড়ে যাবে। ওকে, তো সেটা করে মাইনাস করে এটা করলাম, সেখান থেকে আমার এই ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, বলছে জিরোটা কি আসছে? জিরোটা জিরোটা তো আমি বলছি, দেখো তোমার তোমার তুমি তুমি এখন চেয়ারে বসে আছো, দেখো তুমি এখন চেয়ারে বসে আছো, তোমার ওয়েট ভাবো 50 কেজি। হ্যাঁ, তুমি কোন দিকে লোড দিচ্ছ? নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে। হ্যাঁ, তার মানে হচ্ছে মাইনাস। আর তোমার হ্যাঁ মাইন চেয়ার তোমাকে কি করছে? উপরের দিকে রিয়াকশন দিচ্ছে। হ্যাঁ, উপর থেকে একটু রিয়াকশন আসছে। হ্যাঁ, উপর দিকে তোমাকে সাপোর্ট দিচ্ছে চেয়ার। তাহলে ওটা কি হবে, তোমার কত কত কেজি তোমাকে সাপোর্ট দেবে? তোমার যা ওয়েট তাই। তাহলে ও তোমার নিচের দিকে তোমার কাজ করছে, তার মানে মাইনাস। তাহলে এটা হচ্ছে তোমার প্লাস হবে, 50 কেজি দিচ্ছে, তাহলে আলটিমেটলি কি হবে? জিরো। আমি 50 কেজি লোড দিচ্ছি, ও 50 কেজি লোডটা সহ্য করছে, সহ্য করে উপর দিকে একটা রিয়াকশন। হ্যাঁ, তাই তো করবে, এটাই তো হয় না তো, এটাই তো হচ্ছে স্ট্রাকচার মানেই তো তাই। তাহলে আলটিমেটলি কি হয়েছে? প্লাস মাইনাসে জিরো, তাহলে এখানেও তাই হচ্ছে।
তোমার যা আসছে তাই তুমি দেবে। দেখো ওই জিনিসটাই এখানে করলাম, কিন্তু আর কিছুই না, ওই জন্য আমি 0 করছি। তোমার 50 দিচ্ছ আর 50 আসছে, তার মানে আলটিমেটলি কিছুই হচ্ছে না, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আরবির ভ্যালুটা আমি এরকম পেলাম। ওকে, তাহলে এবার কি করব আমি, নেক্সট আমি কি করব, নেক্সট দেখে নাও। এটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কিন্তু স্ট্রাকচার কিন্তু অত সোজা জিনিস নয়, একটু মানে সোজা জিনিসই, কিন্তু তোমাকে খুব ভাবতে হবে। এই দেখো এগুলো যে তোমাকে ভাবাচ্ছি, তোমাকে কিন্তু মন অন্যদিকে দিয়ে রাখলে হবে না, কিন্তু ভেবে ভেবে করতে হবে। এবার যেটা আছে আমি এ এ পোর্শন যেটা আছে এ, ঠিক আছে, এ যেটা আছে এ মানে ফার এন্ড, তার রেসপেক্টে একটা মোমেন্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, টেকিং মোমেন্ট যেটা তোমরা করেছিল না, মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0 ধরে নিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমার ওর রেসপেক্টে, বা আমি এখানে 0 ধরো না, এটা করে দাও, এটা 0 ধরো না, এখানে লিখে দাও টেকিং মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট নিচ্ছি, তাই তো? তাহলে এ পয়েন্টের সাপেক্ষে তুমি কি কি দেখতে পাচ্ছ, এই দুটোকে অ্যানালাইসিস করো। ফার্স্টে তোমার আরবি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এল। ফার্স্টে তুমি আরবিটা দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। সেকেন্ডেরটা, তাহলে এ পয়েন্টের সাপেক্ষে নিচ্ছ। ওকে, তাহলে কত হবে তোমার, আরবি ইন্টু এল, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে সেকেন্ডেরটা আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে আরবি ইন্টু এল করলাম। ওকে, নেক্সট এটা তো হয়ে গেল। নেক্সট আর আমি কি পাচ্ছি এখানে, এখানে দেখো একটা মোমেন্ট কাজ করছে। ওকে, এই মোমেন্টটা বি পয়েন্ট একটা মোমেন্ট কাজ করছে, কিন্তু মোমেন্টের তো কোনো ডিস্টেন্স হয় না, মোমেন্টের মতনই থাকে। ঠিক আছে, তাহলে ওখানে হয়ে যাবে আমার, এটা কি আছে, এটা দেখো এ আরবি যেদিকে কাজ করছে, মোমেন্টটা কিন্তু তার অপোজিট দিকে কাজ করছে, তাই তো? তাহলে সেটাকে আমি কি করে দেবো, মাইনাস সাইন, এটা হচ্ছে প্লাস সাইন, এটা হয়ে গেল মাইনাস সাইন এম, ইকুয়াল টু আমার এতে আমার মোমেন্ট কত, এম এ। দেখো এখানেই করেছি, এ পয়েন্টে আমার মোমেন্ট কত, এম এ, দ্যাট ইজ ক্যারি ওভার মোমেন্ট। দুটোকে ইকুয়াল টু করে দিলাম। ঠিক আছে, ফার্স্টে আমি কি করছি, আমার আরবি ইন্টু এল করে দিলাম, সেটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, সেটা নিচের দিকে কাজ করছে। আর নেক্সট হচ্ছে আমার ফার্স্ট ফিগারে কি আছে, এ পয়েন্টের সাপেক্ষে এম। এবার মোমেন্টটা নিজেই একটা মোমেন্ট, তার আর কি ডিস্টেন্স নেবে, তাহলে সেটা শুধুই আপওয়ার্ড, সেজন্য সেটা সাইনটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, সেজন্য সেটা এম। আর আমার এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টে মোমেন্ট কত, এম এ, সেটা ইকুয়াল টু করে পুরোটা লিখে দিলাম। এবার এখান থেকে তুমি কি পেয়ে যাবে, দেখো এখান থেকে তুমি কি পাবে, এখানে দেখো আরবির ভ্যালু কত পেয়েছি, 3/2 ml পেয়ে গেছি আমি আগের ইয়েটাতেই। তাহলে এখানে লিখে দাও 3/2 ml ইন্টু এল মাইনাস এম ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে এল আর এল কেটে গেল, তাহলে 3/2 m মাইনাস এম ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি তোমার কি আসবে, হাফ এম, এটা মানে লসাগু করতে হবে তোমাকে, হাফ এম ইকুয়াল টু এম এ। বলছি স্যার আরবিটা স্যার 3/2 ইন্টু ml দেখতে হতে কি হলো ওটা কি? এই তো আরবির ভ্যালু কত পেয়েছো, এই যে 3/2 ml। না, ওটা কি ওই ওই ক্যালকুলেশন করতে শূন্য এলো? আরে বাবা, কোথায় শূন্য এলো, সেখান থেকে তুমি আরবির ভ্যালুটা পাবে তো, শূন্য কেন আসলো, সেটা তুমি একটা ইকুয়েশন বানালে, এটা একটা ইকুয়েশন বানালে। আমি ভেবেছি ওইটা মাইনাস করে শূন্য না, মাইনাস করে কেন শূন্য আসবে, ওটা একটা ইকুয়েশন তুমি বানালে, তারপর থেকে এই লাইনটা। নেক্সট তোমার আরবি ইকাল টু, ওখান থেকে তোমার আমি ক্যালকুলেশনের ডিটেলসে দেখালাম না, ওখান থেকে তুমি কি পেলে, আরবি ইকাল টু 3/2 ml, আরবির ভ্যালু পেয়ে গেলে। তাহলে এই যে নেক্সট যেটা আছে, এখানে আরবির ভ্যালুটা বসিয়ে দাও 3/2 ml, আর এল এল এর মতো থাকবে মাইনাস এম ইকাল টু এম এ। ঠিক আছে, তারপর এল এল কেটে দাও, তাহলে কত হবে, 3/2 m মাইনাস এম,
তারপরে লসাগু করো, 3/2 আর -1 এর লসাগু করলে হাফ হবে, হাফ এম ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার এটা হ্যাঁ, তাহলে তার মানে কি হচ্ছে, এম এতে তোমার এই যে, তাহলে আমার এখানে আমি কি পেলাম, আমি যেহেতু অ্যাপ্লাই করছি আমি কত পাচ্ছি, তোমার এর হাফ আসবে এখানে, তাই তো, মানে হাফ হাফ এম ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। মানে কি, আমার এম এ যে মোমেন্ট অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই করছি আমি বিতে। ঠিক আছে, মানে এখানে যেটা আমি অ্যাপ্লাই করছি, এই যে অ্যাপ্লাইড মোমেন্ট বিতে আমি অ্যাপ্লাই করছি, ভাবো বিতে তুমি অ্যাপ্লাই করলে 100 কিলো নিউটন, তাহলে এখানে এখানে আসবে কত, এম এ ওর হাফ হয়ে যাবে, তাহলে এখানে সেটা মানে ইয়ে করবে, অ্যাড করবে 50 কিলো নিউটন। হাফ তো এখনই তো দেখলে, ওটা এটার হাফ। ঠিক আছে, ওখানে যদি 100 কিলো নিউটন তুমি মোমেন্ট দাও বি পয়েন্টে, এ পয়েন্টে, সেটা তার কিছুটা এফেক্ট সেখানে আসবে, কিন্তু আসবে কতটা, এ পয়েন্টে বি পয়েন্টে যদি 100 করি, এ পয়েন্টে তাহলে তার এফেক্ট আসবে 50 কিলো নিউটন। এটা কখন হবে, যখন ফার এন্ডটা ফিক্সড হবে। সবাই বুঝলে কি বুঝলে না, নাকি কিচ্ছু বুঝতে পারছো না, একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। বাকিরা দীপ্তেশ চুপ হয়ে গেছে, একদম মনে হচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সুব্রত, স্যার আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর ইয়ে দেবরাজের মনে হচ্ছে একদম মাথার উপর দিয়ে। এইটা এইটা স্যার আরেকবার বলুন, কোনটা বলবো আরেকবার? এই যে যেটা এখন বললেন। হ্যাঁ দেখো এখানে কি আছে, এখানে এখানে তুমি পেয়েছো কত, আলটিমেটলি পেলে কত, দেখো হাফ, মানে এম এর যেটা ভ্যালু হবে, এম এ মোমেন্ট অ্যাট এ, সেটা হাফ অফ এম হবে। তাহলে এম মানে হচ্ছে, তুমি সেটা কোথায় অ্যাপ্লাই করছিলে তখন, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাই তো, এটা হয়ে যাচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট। তাহলে বি পয়েন্টে তুমি কত দিচ্ছ, বি পয়েন্টে তুমি দিচ্ছ এম, এইভাবে ঘোরাচ্ছ এটাকে, এম দিচ্ছ, আর সেই রেসপেক্ট এখানে কত কাজ করছে, কিছুটা এফেক্ট এখানে ক্যারি ওভার হচ্ছে এম এ, কিছুক্ষণ আগে বললাম। বিতে তুমি এক্সটার্নালি দিচ্ছ, এতেও তার কিছু এফেক্ট আসছে, এতে যে একদম কিছু এফেক্ট আসবে না, কিছু হবে না, এটা কিন্তু ভুল। ওকে, এম এ, তাহলে বিতে যদি তুমি 100 কিলো নিউটন যদি দাও, 100 কিলো নিউটন মিটার যদি তুমি মোমেন্ট দাও, তাহলে কি বলছে, এম এতে কত আসবে, এর হাফ, দেখো হাফ এম, তাহলে এর হাফ করলে কত হয় 50, তাহলে এখানে যে মোমেন্টটা কাজ করবে সেখানে হচ্ছে, এখানে এখানে এম কাজ করলে 100 কিলো নিউটন, তাহলে এখানে কাজ করবে 50 কিলো নিউটন মিটার, হাফ। দেখো এখানেই সম্পর্কটাই দেখতে পাচ্ছ, হাফ অফ এম, এর যে এম আছে, এখানে যে এম আছে তার হাফ, তার হাফ করলে এম এর সমান হবে। ঠিক আছে, তাহলে 100-র হাফ করলে 50, তাহলে সেটা এম এর ভ্যালু। মানে তুমি কি হচ্ছে, তাহলে তোমার এটা হচ্ছে ফিক্সড এন্ড, একদম শক্ত করে তুমি আটকে রেখেছো, ফিক্সড। আর এটা হচ্ছে একদম একদম পাতি সিম্পলি একটা সাপোর্ট, যেরকম বাস দিয়ে আমরা ঠেকনা দিয়ে রাখি, এরকম ঠেকনা দিয়ে রেখেছি। তারপরে তুমি এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করছো, এইভাবে মোমেন্ট দিচ্ছ এক্সটার্নালি, অ্যাপ্লাইড মোমেন্ট, ওই জন্য অ্যাপ্লাই করছি আমরা, ওই জন্য সেটাকে অ্যাপ্লাইড মোমেন্ট বলছে। এখানে আমরা অ্যাপ্লাই করছি কত, 100 কিলো নিউটন, এইভাবে দিচ্ছি। এটা হচ্ছে আমার বি দিক, এটা এ দিক, শক্ত করে একটা ফিক্সড করা আছে। বি দিকে তুমি 100 কিলো নিউটন দিচ্ছ, তাহলে এই এতেও কিন্তু কিছু একটা এফেক্ট আসবে। তাহলে বিতে 100 দিলে এ থেকে পুরো 100 আসবে, আসবে না, তাহলে তার হাফ আসবে, হাফ মোমেন্টটা ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে সেখানে কতটা মোমেন্ট এফেক্ট ফেলবে, 50 কিলো নিউটন মিটার। একদম পাতি জিনিস, বুঝলে? আমি চাইলে একবারেই লিখে, স্যার বুঝেছি স্যার। আমি চাইলে একবারেই লিখিয়ে দিতে পারতাম এটা কি করে হচ্ছে, কিন্তু তোমাদের এই পুরো ডিটেলে করে দেখিয়ে দিলাম এটা আসছে কি করে। ঠিক আছে, এটা পুরো ডিটেল করে দেখিয়ে দিলাম। সেম ভাবে, ওকে, এটা রাখো, হলো, বুঝলে?
জাস্ট এ মিনিট, এটা একটু দেখে নাও, পুরো যেটা লিখেছো একবার চোখ বুলিয়ে নাও, পুরোটা তোমরা পুরোটা একবার চোখ বুলিয়ে নাও। হ্যাঁ স্যার, নেওয়া যাবে। হুম হুম হুম, ওকে, ঠিক আছে। তাহলে এবার নেক্সট যেটা আসছি, নেক্সট গুলো খুবই সোজা। নেক্সট যেটা আছে আমার সেকেন্ড ডেটটা, সেটা হচ্ছে এতক্ষণ কি ছিল, এন দ্য ফার এন্ড ইজ ফিক্সড, ফার এন্ড হচ্ছে ফিক্সড, দেখো কেস 1। এবার হচ্ছে কেস 2, যখন কি এটা, স্যার এটা একটু বলুন, এটা একবার বলুন স্যার, ফার আর নিয়ারটা একবার বলে দিন, কি বলে আপনি ছিল না। হ্যাঁ ফার মানে হচ্ছে ফার, ফার মানে হচ্ছে কি, ফার মানে কি দূরে, আর নিয়ার মানে কি কাছের, ঠিক আছে। তাহলে তুমি মোমেন্টটা কোথায় অ্যাপ্লাই করছো? ফার, ফার মানে দূরে কাজ, দূরে। আমার 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 কথাটা আগে শোনো, তুমি কোথায়, তুমি অ্যাপ্লাই করছো কোথায় মোমেন্টটা, এতে না বিতে? বিতে। বিতে। তাহলে ওটা যেখানে তুমি অ্যাপ্লাই করছো সেটা হয়ে যাচ্ছে তোমার কাছের সাপোর্ট, সেজন্য সেটা নিয়ার, ঠিক আছে। কিন্তু তুমি কোথায় অ্যাপ্লাই করছো না, এতে, তাহলে সেটা হচ্ছে দূরের সাপোর্ট, সেটা হলো ওটা ফার। ওই জন্য হচ্ছে ফার এন্ড ইজ ফিক্সড। তাহলে দেখো এ পয়েন্টটা কিন্তু ফিক্সড, ওকে স্যার। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার কেস 2। কেস 2 তে আমি কি বলবো, কেস 2, সেখানে তাহলে কি হয়ে যাবে আমার, ওয়েন ফার এন্ড ইজ, যেটা প্রথমে বলছিলাম আমি, ইজ হিঞ্জড, ওকে, হিঞ্জ আছে। তাহলে সেম সেম ছবিটা আঁকো যেটা এঁকেছিলে, এটা কিন্তু এক লাইনের, একদম একদম ভয় পাবো। ফার এন্ড, ইজ ফার এন্ড কি দেখি? হিঞ্জড, হিঞ্জড, সরি সরি, সেম ছবি কি বলছি, এখানটা হিঞ্জ আছে, এখানেও হিঞ্জ, ঠিক আছে, এটাও হিঞ্জ, এটাও হিঞ্জ। তাহলে এখানে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো, এখানে তুমি মোমেন্ট অ্যাপ্লাই করছো এম, আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই অ্যাপ্লাই করার ফলে এখানে যে মোমেন্টটা কাজ করবে সেটা হচ্ছে এম এ, যেটা তোমার ক্যারি ওভার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড, এটা তুমি অ্যাপ্লাই করছো, দিস ইজ দ্য অ্যাপ্লাইড, এটা তুমি অ্যাপ্লাই করছো, যে কিছুক্ষণ আগে যেটা করলে তুমি বাইরে থেকে এটা দিচ্ছ এক্সট্রা, যেমন ভাবো আমফানের ঝড় এসছে, সেটা কিন্তু অ্যাপ্লাইড মোমেন্ট, ঠিক আছে, বাইরে থেকে তুমি এক্সটার্নালি অ্যাপ্লাইড মোমেন্ট। আর এটা কি হয়ে যাবে, এম এটা হচ্ছে আমার ক্যারি ওভার মোমেন্ট, ক্যারি ওভার মোমেন্ট, মানে ওখানেও কিছু তার এফেক্ট আসছে, তুমি এতে দিচ্ছ, বি পয়েন্টে তুমি দিচ্ছ মোমেন্ট, কিন্তু এতেও তুমি দেখতে পাচ্ছ তার কিছু এফেক্ট আসছে, তাহলে সেটাই হচ্ছে আমার কিছুটা ক্যারি ওভার হয়ে যাচ্ছে। যেমন ওখানে তুমি বিতে দিলে 100, এতে কতটা চলে গেল 50। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে তুমি তুমি এখানে যা দিচ্ছ মোমেন্ট, এতে কিন্তু সেটা সেরকম কিছু ক্যারি ওভার হবে না। তাহলে আলটিমেটলি এখানে কি হয়ে যাবে, এম এর ভ্যালু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 0, ঠিক আছে। তুমি অ্যাপ্লাই করছো এম, সেটা কোন দিকে, মোমেন্ট, তুমি ভাবো এখানে 100 কিলোনিউটন অ্যাপ্লাই করছো, এখানে 100 কিলোনিউটন অ্যাপ্লাই করছো, 100 কিলোনিউটন মিটার তুমি অ্যাপ্লাই করছো বি পয়েন্টে, কিন্তু এখানে আর তার কোনো এফেক্ট আসবে না, এখানে আলটিমেটলি 0 মোমেন্টই হবে, ঠিক আছে। যখন আমার কন্ডিশনটা কি, যখন ফার এন্ড, তাহলে এটা হচ্ছে আমার যেখানে অ্যাপ্লাই করছো মোমেন্টটা, এটা হচ্ছে আমার নিয়ার, আর যেখানে তুমি অ্যাপ্লাই করছো না সেটা দূরের, সেটা হচ্ছে ফার। তখন কিন্তু আলটিমেটলি আর আমাদের ক্যালকুলেশন কিছু করতে হবে না, তখন ওখানে কিছুই তোমার ক্যারি ফরওয়ার্ড হবে না, আলটিমেটলি 0 হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে যেটা এম যেটা অ্যাপ্লাই করছো বি পয়েন্টে, ঠিক আছে, মোমেন্ট তার ভ্যালু ভাবো 100 কিলোনিউটন, বিতে তুমি 100 কিলোনিউটন একটা দিলে, কিন্তু যেহেতু ওটা আমার ফার এন্ড যেটা আছে সেটাও আমার হিঞ্জ আছে, দেখো এটা হিঞ্জ সাপোর্ট এ পয়েন্টটা,
ওকে, দুটোই হিঞ্জ, বিতেও হিঞ্জ, এতেও হিঞ্জ। কিন্তু দেখো আগের কোশ্চেনটায় কি ছিল, বিতে আমার হিঞ্জ ছিল, এতে আমার ফিক্স ছিল। ওকে, তখন কি হয়ে যাবে, তোর কোনো ওখানে কিছু ক্যারি ওভার হবে না। ওকে, আলটিমেটলি 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমার কেস 2। বুঝলে না? বুঝলে না? ওকে, হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ, কিছুই না, পাতি জিনিস। এবার নেক্সট যে আমরা আমাদের ফার্স্ট এগুলো কয়েকটা টপিক আছে, আমাদের ডেফিনেশন জানতে হবে। ফার্স্ট আমরা কি পড়লাম, ক্যারি ওভার মোমেন্টের ব্যাপারে পড়লাম, সেগুলোকে আমি অন্য কালি দিয়ে হাইলাইট করছি, সেগুলোকে ভাবো এই কালি দিয়ে হাইলাইট করছি। এটা পড়লাম ক্যারি ওভার মোমেন্ট, ঠিক আছে? ফার্স্টে আমরা এটা পড়ে নিলাম। সেকেন্ড এবার আমরা পড়বো, এটার ব্যাপারে দুটো কেস হয়ে গেল, কেস 1 কেস 2, ওয়েন ফার এন্ড ইজ ফিক্সড আর ওয়েন ফার এন্ড ইজ হিঞ্জ। তাতে আমার অ্যাপ্লাইড মোমেন্ট কত হবে আর ক্যারি ওভার মোমেন্ট কত হবে সেটা আমরা শিখে গেলাম। এবার যেটা আমরা নেক্সট শিখবো সেটা হচ্ছে আমার কি শিখবো, সেটা হচ্ছে আমার ক্যারি ওভার ফ্যাক্টর। ফ্যাক্টর শব্দটা যখনই আসবে তার মানে সেটা কিছু একটা ভাগের একটা সম্পর্ক আছে। ওকে, ক্যারি ওভার ফ্যাক্টর, এটা কিন্তু নেক্সট আরেকটা, ওটা 1 নম্বর টপিক হয়ে গেল ক্যারি ওভার মোমেন্ট, তার দুটো কেস। এবার নেক্সট আমরা যেটা করব, ক্যারি ওভার ফ্যাক্টর। ওকে, ক্যারি ওভার ফ্যাক্টর। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার ক্যারি ওভার ফ্যাক্টরের ফর্মুলা কি, ক্যারি ওভার ফ্যাক্টর, তাহলে ক্যারি ওভার ফ্যাক্টর ইকুয়াল টু আমার ক্যারি ওভার মোমেন্ট বাই অ্যাপ্লাইড মোমেন্ট। ক্যারি ওভার মানেটা বুঝতে পেরেছো তো সবাই? ক্যারি ওভার মানে তোমাকে যদি ইংলিশ টার্মটাই বলা হয়, ক্যারি ওভার মানে তোমার ওখানে ওটা মানে ওভার দিয়ে ক্যারি, হ্যাঁ ক্যারি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা করি না যে হাতে এটা রাখো, ক্যারি ওভার মানে এটা ওকে নিয়ে ওকে দিয়ে দাও। ওকে, আমরা বলি না, তার মানে আমি ওকে বিতে দিলাম, বললাম যে তুমি ওকে দিয়ে ওকেও কিছুটা দাও। মানে আমরা হয়তো যেমন তোমাদের আসে না, তোমাদের হয়তো যাদের ভাই বোন আছে দিল, এই নে এই চকলেটটা নে, তোর বোনকে দিয়েও কিন্তু খাস। তাহলে তোমাকে দিল চকলেটটা, তার মানে তোমার ওপর কিন্তু অ্যাপ্লাইড মোমেন্ট। আর কি বলে দিল, বোনকেও কিছুটা দিয়ে খাস, ঠিক আছে? তাহলে বোন কিন্তু তোমার ফিক্সড এন্ড। তাহলে তুমি কি করলে যে না, বোনকে পুরোটা দেবো না, আমি খাই ম্যাক্সিমামটা, বোনকে হাফ দেবো, ঠিক আছে? তাহলে তোমাকে 150 টাকা দিয়েছিল, ঠিক আছে? তুমি কি করলে 100 টাকা নিজের রাখলে, ঠিক আছে, হাফ বোনকে দিয়ে দিলে। ওকে, বা হাফ বোনকে চকলেট দিয়ে দিলে, তাহলে ওটা কি হচ্ছে, দ্যাট ইজ ক্যারি ওভার। তুমি নিজে কিছু নিলে আর দিলে। আর যাদের বোন নেই তাদের মানে কি, তাদের ফার এন্ড ইজ হিঞ্জড, তুমি নিজেই পুরোটা খেয়ে নিলে, ওখানে কিছুই আর যাচ্ছে না। বুঝলে? তাহলে এখানে আমার ফার্স্ট কেসটা কি ছিল, যখন আমার হিঞ্জ আছে, যখন হচ্ছে ফার্স্ট কেসে আমার কি আছে, ওয়েন ফার এন্ড ইজ ফিক্সড, তখন আমার কি কি এসছিল বলো, আমার অ্যাপ্লাইড মোমেন্ট কত এসছিল, অ্যাপ্লাইড মোমেন্ট এম তো এম এর মতোই ছিল, আর এম এর ভ্যালু কত হয়ে গেছিল, হাফ হয়ে গেছিল, তাই তো? এম এর মতোই ছিল আর এম এর ভ্যালু হাফ হয়ে গেছিল, তাহলে এই ফর্মুলাতে বসিয়ে দাও। সো এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড মোমেন্ট, এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড মোমেন্ট, এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড, যখন ফার্স্টের কেসটা মনে করে দেখো, বুঝতে পারছো তো? ফার্স্টেরটা বলছি কিন্তু অ্যাপ্লাইড, আর এটা হচ্ছে আমার ক্যারি ওভার। ক্যারি ওভার মোমেন্ট ফার্স্ট কেসটাই যেটা আমরা করলাম। তাহলে সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কি আছে, ক্যারি ওভার ফ্যাক্টর। তাহলে সেই ফর্মুলাটা আমার কত বেরোবে, আমি শর্টে লিখছি COF। তাহলে কি বলছে, এটা কার রেশিও, ক্যারি ওভার মোমেন্ট বাই অ্যাপ্লাইড মোমেন্ট। তাহলে
ক্যারি ওভার মোমেন্ট কত আমার হাফ অফ এম করে দাও, হাফ অফ এম, ঠিক আছে? কারণ এম যেটা আছে তার হাফই তো বেরিয়েছিল না, তাহলে এটা কত হবে? ক্যারি ওভার মোমেন্টের ভ্যালু হাফ অফ এম, আর আমার অ্যাপ্লাইড মোমেন্ট অ্যাজ পার ফর্মুলা এম, তাহলে এম কেটে গেল, আলটিমেটলি আমার কত আসলো? হাফ। ওকে, আর সেকেন্ড যে কেসটা ছিল 2 নম্বর কেসটা, সেটা কি ছিল? when far end is hinged, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার অ্যাপ্লাইড মোমেন্ট কত ছিল? অ্যাপ্লাইড মোমেন্ট আমি এম অ্যাপ্লাই করছি, কিন্তু আমার ক্যারি ওভার হচ্ছে কত? 0। ক্যারি ওভার মোমেন্ট লিখে নাও, ঠিক আছে? আমিও লিখে দিচ্ছি মোমেন্ট। সেকেন্ড কেসটায় এর আগে যেটা করালাম, তাহলে আমার ক্যারি ওভার ফ্যাক্টর কত হবে? কত হবে? ফর্মুলা কি আমার? ক্যারি ওভার মোমেন্ট বাই অ্যাপ্লাইড মোমেন্ট, তাহলে 0/m, তাহলে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়? 0ই হয়। কি বুঝতে পারছো নাকি খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার। ওকে, সিওএফটা বুঝাই, সিওএফটা কি? ওই তো ক্যারি ওভার ফ্যাক্টর, সেটাকেই শর্টে লিখছি সিওএফ। আচ্ছা, এই যে সিওএফ, পুরোটা কেন লিখবো আর বারবার? ক্যারি ওভার ফ্যাক্টরকে শর্টে লিখে দিলাম সিওএফ, ঠিক আছে? ওটা দেখো ফর্মুলা কি ছিল? ক্যারি ওভার মোমেন্ট বাই অ্যাপ্লাইড মোমেন্ট। দেখো এখানে তাই করলাম। আমার এখানে ক্যারি ওভার মোমেন্ট কত? হাফ এম, দেখো উপরে হাফ এম, আর অ্যাপ্লাইড মোমেন্ট হচ্ছে এম। এটা হচ্ছে আমার প্রথম কেসটার জন্য। মনে করে দেখো প্রথম কেসটা কি ছিল আমার? ইয়েতে করলাম, তোমাদেরকে দেখালাম কি করে তোমার আসছে, সব করে দেখালাম, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে ক্যারি ওভার ফ্যাক্টর কত হবে? হাফ। আর যখন আমার এটার ক্ষেত্রে কত হবে? আমার 0 হয়ে যাবে, কারণ ওখানে তো ফুল জিরো, কিছুই নেই। ওকে, নেক্সট যেটা আমরা থার্ড টপিক পড়বো, বলো স্যার বলো। পার্ট 2 টা একটু রাখুন, আমার লেখা হয়নি পার্ট 2 আচ্ছা লেখো, হ্যাঁ। ফটাফট লেখো ফটাফট। এখানে ক্যারি ওভার মোমেন্ট 0, তো কিছু নেই এখানে। ওই যে তোমাকে দেখালাম না, যখন হিঞ্জ আছে, ঠিক আছে, তুমি এতে অ্যাপ্লাই করছো এম, কিন্তু হিঞ্জ আছে ফার এন্ড হিঞ্জ, সেখানে 0 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা ক্যারি ওভার ফ্যাক্টর মানে সিওএফ, ক্যারি ওভার ফ্যাক্টর। তোমরা চাইলে পুরো লিখতে পারো ক্যারি ওভার ফ্যাক্টর, প্রথম শিখছো তো, এগুলো তো আমাদের করে করে অভ্যস্ত, ওই জন্য আমরা সিওএফ করে লিখি। তোমরা চাইলে স্যার বুঝতে পারিনি তো প্রথমে, ওই জন্য জেনে নিলাম। হ্যাঁ ওটাই ও মানে তোমরা তো প্রথম করছো না, এবার ওটাকে পুরোটাই লেখো তোমরা, ঠিক আছে? সিওএফ লিখো না, যখন তোমাদের এটা করে করে হ্যাবিট হয়ে যাবে। এই তো আমরা 10 বছর ধরে করছি এই একই জিনিস, এটা হ্যাবিট হয়ে গেছে। কিন্তু তোমরা যেহেতু প্রথম করছো, তোমরা 10 বছর পর যখন করবে, তখন দেখবে তোমরা এরকম শর্টে লিখতে থাকবে। ওকে, হ্যাবিট পুরোটাই সে যা খুশি, অসুবিধা নেই। এবার যেটা নেক্সট আছে, এটা হয়ে গেল আমার কোনটা? এটা হয়ে গেল আমার সেকেন্ডটা, সেটা হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর। আর ফার্স্টে আমরা কি পড়েছিলাম? ক্যারি ওভার মোমেন্ট, তাই তো? ক্যারি ওভার মোমেন্ট, তারপরে আমরা কি শিখলাম? ক্যারি ওভার ফ্যাক্টর। এবার যেটা আমরা শিখবো থার্ড, সেটা হচ্ছে আমার কি শিখবো? স্টিফনেস ফ্যাক্টর। থার্ড যেটা আমরা শিখবো সেটা হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। সবার কি মজা লাগছে নাকি বোর লাগছে? খুব বেকার লাগছে? ঠিক আছে। আমার তো মনে হচ্ছে খুব বোর লাগছে, হেভি মাথাটা ফেটে যাবে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে নাকি? স্ট্রাকচার কিন্তু একটু যদি তোমাকে পেতে হবে মজা, ঠিক আছে? এর মতো মজা কিছুতে নেই। স্ট্রাকচার একটু বুঝতে হবে, তোমাকে ভাবতে হবে। ওই জন্য দেখো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল দিয়ে ভাবাচ্ছি, কারণ তোমাদের এখন তো ভাবনার সেই ব্যাপারটা আসেনি না, তোমরা কিভাবে ভাবতে হবে। ওই জন্য দেখো তোমাদের একটা করে আমফান ফাম্পান এরকম করে একটা লিঙ্ক দিচ্ছি, যাতে তোমরা ভাবতে পারো যে না তোমরা এইভাবে ভাবো। এরপর দেখবে তোমরা কিন্তু আমি ওটা বলার পর নেক্সট তোমরা কিন্তু আরো অনেক কিছু ভেবে ফেলেছো যে হ্যাঁ আচ্ছা এইভাবে। ওকে, হ্যাঁ
তাহলে এবার যেটা হচ্ছে আমার স্টিফনেস ফ্যাক্টর। এবার স্টিফ মানে কি? স্টিফ স্যার শুকিয়ে পড়া স্যার, তো মানে এক জায়গায় স্টিফ হয়ে যাওয়া। শুকিয়ে যাওয়া না, স্টিফ মানে কি? স্টিফ মানে শক্ত, ঠিক আছে? স্টিফ মানে শক্ত, ওকে? স্টিফ মানে তাহলে স্টিফনেস কি হবে? মানে এবার তুমি একটা কি করবে, কোন একটা স্ট্রাকচারকে তুমি যখন বানাবে, ঠিক আছে, স্টিফনেস মানে হচ্ছে সে স্ট্রাকচারটা ততই শক্ত মানে মজবুত। এবার তুমি কি চাইবে, তোমার যে স্ট্রাকচারটা তুমি যেটা বানাচ্ছ তার স্টিফনেস কি হবে? বেশি হবে না কম হবে? বেশি। হ্যাঁ, বেশি হবে। তুমি সবসময় অবশ্যই চাইবে যে তোমার স্ট্রাকচার একদম খুব শক্ত হোক, একদম শক্তপোক্ত হোক, সেটাই হচ্ছে স্টিফনেস। তোমার যত স্টিফ হবে তত কিন্তু তোমার ভালো, ওকে? দেখবে যখন আমরা কোনো কিছু দিয়ে ইয়ে করি, যে হয়তো প্লাস্টিকের কোনো কিছু একটা নিয়েছি, এ বাবা প্লাস্টিক এ তো ভেঙে যাবে, তার মানে কি? স্টিফনেস কম। তারপর এটা দেখি লোহার আছে, ও এটা একদম থেকে যাবে। কিন্তু তোমার ইয়ে করলো, তোমার কংক্রিট করলো, যেমন হচ্ছে তোমার বেড়ার বাড়ি, বেড়ার বাড়ি কি স্টিফনেস বেশি না কম? কম। ও একটু কেউ এসে যদি হাতি এসে ধাক্কা মারে ও ভেঙে যাবে, বা হাতিও লওয়ার দরকার নেই, কেউ যদি এসে এমনি যদি ঝামেলা লাগে ধাক্কা মারে ভেঙে যাবে, ঠিক আছে? কিন্তু যদি তোমার যে বাড়ি, সে একটা মানুষ এসে ধাক্কা মারলে ভাঙবে, তাহলে তার স্টিফনেস হাই। তাহলে তাহলে কি আমি খুব একদম বেশি একদম স্টিফনেসের সবসময় চাইবো একদম স্টিফনেস খুব বেশি হোক? না, সেটাও কিন্তু কখনো চাইবো না। কারণ তুমি যদি তোমার বাড়িটাকে খুব শক্ত বানিয়ে দাও, শক্তপোক্ত বিশাল হাই স্টিফনেস করে দাও, ঠিক আছে, হঠাৎ করে তোমার ভূমিকম্প আসলো, ঠিক আছে, কোনো কিছু খুব শক্ত আছে, ভূমিকম্পতে তোমার বাড়ি কি হবে? এরম 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 করে কাঁপবে, কারণ খুব খুব শক্ত। এইভাবে তোমার বাড়ি কাঁপছে, ঠিক আছে? কারণ ও মানে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তাই নেই। পুরো নমনীয় থাকবে কি করে? তুমি পুরো স্টিফ করে দিয়েছো, পুরো শক্ত করে দিয়েছো। তাহলে কিন্তু আমার স্টিফনেস আমার কিন্তু চাই, সেটা কিন্তু অতিরিক্ত স্টিফনেস নয়। তাহলে কি হবে? তুমি যদি স্টিফনেস রাখো আর হালকা একটু তোমার ফ্লেক্সিবিলিটি, একটু নমনীয়তাও রাখো, তাহলে ভূমিকম্প আসলে কি হবে? তোমার বাড়িটা এরম এরম করে দুলবে, এরম এরম করে দুলবে ভূমিকম্প আসলে। আর যদি খুব স্টিফ করে দাও, তোমার বাড়ি কি হবে? এরম 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 করে কাঁপবে। তাহলে তুমি কোনটা চাইবে, যে তোমার বাড়ি এরম 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 করে কাঁপুক, নাকি তোমার বাড়ি এরম এরম হোক? কোনটা চাইবে? কোনটা চাইবে? ধীরে ধীরে। হ্যাঁ, দেখবে ভূমিকম্প হলে কিন্তু আমাদের বাড়িটা যত তোমরা দেখেছো যে টুকটাক স্ট্রাকচার, সেটা কিন্তু হালকা হালকা করে এরম ভাবে হালকা নড়ে, পুরো কিন্তু এরম এরম হু হু করে কাঁপতে থাকে না। তাহলে সেখানে এটাই হচ্ছে আমার বলার, যে স্টিফনেস কিন্তু তোমার, আমি যে এক্ষুনি বললাম, তোমরা বলবে যে স্যার তো বলেছে স্টিফনেস সবসময় বেশি হতে হবে। বেশি হতে হবে, কিন্তু একটা লিমিট অবধি। অতিরিক্ত তুমি যদি বেশি স্টিপ, অতিরিক্ত যদি কোনো শক্তপোক্ত তুমি যদি বাড়ি বানিয়ে দাও, তাহলে কিন্তু ভূমিকম্প আসলে কিন্তু প্রচুর প্রচুর ভাইব্রেট হবে, প্রচুর কাঁপবে বাড়িটা। কারণ খুব মানে স্টিপ, তুমি কোনো কিছু কাঁপাচ্ছ, তাহলে এরম এরম করে যদি কাঁপাও সেটাকে, সেটা যদি নমনীয় না হয়, তাহলে কিন্তু খুব জোরে জোরে কাঁপবে। যেমন এটা কিন্তু খুব জোরে জোরে কাঁপছে। এবার যে ভাবো এটা যদি তোমার একটু একটু লকপক হতো, তাহলে কি হতো? হালকা হালকা করে এরম দেখতো, তাই তো? তো সেই ব্যাপারটাই আমি বলার চেষ্টা। তাহলে স্টিফনেস ইকাল টু কি? তাহলে এখানে লিখে রাখো একটা ডেফিনেশন, আমি বলছি। তাহলে স্টিফনেস মানে কি হবে? স্টিফনেস, দাঁড়াও, স্টিফনেস ইজ দ্যাট ভ্যালু অফ মোমেন্ট which is required to produce the unit rotation at the given joint, but not displacement.
ওকে, তাহলে কি বলছে, স্টিফনেস ইজ দ্য দ্যাট ভ্যালু অফ মোমেন্ট which is required to produce the unit rotation at the given joint but not displacement. তাহলে তোমরা এটা লিখে নাও, তারপরে বলছি। সরি, স্যার at the given তারপর কি লিখেছে? joint but not displacement, at the given joint but not displacement. আমি ডিজিটালি লিখছি তো ওই জন্য একটু হয়তো হাতের লেখা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? একটু কিছু অসুবিধা হলে জিজ্ঞেস করে নিও, যেটা আছে ভুল ভাল লিখলে লিখে দিও না, কারণ আমি তো পুরো খাতা পেনে লিখছি না, এটা ডিজিটালি লেখা হচ্ছে ব্যাপারটা পুরো। স্যার স্টিফনেস ফ্যাক্টর মানে কে লিখেছেন? হ্যাঁ, কে ওটাকে আমরা কে দিয়ে ডিফাইন করি, স্টিফনেস ফ্যাক্টরকে কে দিয়ে ডিফাইন করি। সুব্রত বুঝতে পারছো তো কি হচ্ছে? একটু কি ইন্টারেস্ট আসছে স্ট্রাকচারে? হ্যাঁ স্যার ইন্টারেস্ট আছে আমাদের। স্যার একটু ইকুয়েশনের প্রবলেম আছে। ওই স্যার আপনি যেখানে 3/2 না 2/3 করলেন না, কোথায় করলেন দেখি? ওই আরবি ইকুয়াল টু, হ্যাঁ ওই যে, হ্যাঁ আর ইকুয়াল টু ওই সব ইকুয়েশন গুলো তো স্যার করিনি ছোট করে। না চট করে না, ওটা তোমরা ওটা করতে হবে না, ওটা তোমরা মনে রাখবে, ওটার পর ওই লাইনটা, ঠিক আছে? ও অনেক, বলছে ওটা ওটা শুধু, হ্যাঁ রোটেশন, ওটা লসাগু করতে হবে আর কিছু না, লসাগু আর কিছুই না। ইকুয়েশনে কি আছে তোমরা এটা পারবে না, 3/2 প্লাস 5/4, এটা কি হবে, কত হবে? হ্যাঁ ওখানে তো তাই করা আছে, তাহলে এটা এটা এই দুটো যোগ করলে কত হবে বলো দেখি? ওই তো স্যার আমি বলে দিচ্ছি। 2 আর 4 এর লসাগু করতে হবে প্রথমে, কত হবে? 2 আর 4 এর লসাগু 4। 4 হ্যাঁ, আর এখানে কত হবে? 2 দুগুণে 2 দিন 4, 2 6 স্যার, 6 6 হবে স্যার। 6 আর এখানে 5 6 প্লাস আর হচ্ছে 5 5 11 বাই 4। বাই 4। ওগুলোই তো করা আছে। এইগুলো ডিটেলে ওখানে না করে আমি ডাইরেক্ট 3/2 লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে যেমন 11/4 আসছে, ওখানে ডাইরেক্ট 3/2 করে দিয়েছি, ঠিক আছে? আর কিছুই না, ওগুলো তোমরা চাইলে ঘরে করতে পারো, আমি এগুলো করিয়ে টাইম নষ্ট করাইনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হুম, তাহলে ঠিক আছে। তাহলে দেখো এটা, হ্যাঁ বলো। বলছি জয়েন্টের পর কি লেখা, গিভেন জয়েন্ট, বাট গিভেন জয়েন্ট বাট নট ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হবে, এখানে হচ্ছে আমি তাহলে মোমেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি আমি? মোমেন্ট ইকুয়াল টু কে ইনটু থিটা। তাহলে কে মানে হচ্ছে আমার স্টিফনেস, আর থিটা মানে হচ্ছে আমার রোটেশন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে ভাবো, তাহলে এখানে কি বলছে আমাকে? ইউনিট রোটেশন। তাহলে আমি থিটাটাকে 1 ধরছি, তাহলে আমার কি হচ্ছে? এম ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। তাহলে কে মানে কি? স্টিফনেস। তার মানে এখানে কি বলতে চাইছে, যদি এই যে ভাবো এটা আমার বিম আছে, দেখতে পাচ্ছ? এটা আমার বিম আছে, ওকে? এবার ভাবো এটাকে আমি রোটেট করতে চাইছি, কত? ইউনিট রোটেশন, মানে ভাবো 1 ডিগ্রি ঘোরাতে চাইছি, সেটাই ইউনিট। এটাকে আমি 1 ডিগ্রি ঘোরাতে চাইছি, তাই তো? তার মানে মোমেন্ট অ্যাপ্লাই করছি, তাহলে সেই মোমেন্টের ভ্যালু কত হবে? এটা যদি খুব শক্ত হয় তার মানে এর স্টিফনেস হাই, মানে কে। তাহলে যত বেশি শক্ত তত বেশি জোর আমাকে দিতে হবে ঘোরাতে, তাই তো? সেজন্য আমি ঘোরাচ্ছি, সেটা কার ওপর ডিপেন্ড করছে? সেটা হচ্ছে কে, মানে সে কতটা শক্ত। তাহলে ওই জন্য এম ইকাল টু কে হলো। বুঝলে কি বুঝলে না? তোমার স্ট্রাকচারটা যত বেশি শক্ত হবে তত বেশি তোমাকে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তুমি কত ডিগ্রি ঘোরাচ্ছ, কত ডিগ্রি রোটেট করছো, ওই জন্য বলছি ইউনিট রোটেশন। আমি এখানে 1 ডিগ্রি ঘোরাচ্ছি ভাবো, বা ইউনিট 1 নিয়ে নিলাম, তাহলে সেখানে কি হয়ে যাবে? এটা 1 হয়ে গেল, তার মানে এম ইকাল টু কে। তাহলে এম ইকাল টু কে থেকে আমি কি বুঝতে পারছি? কে মানে হচ্ছে কতটা শক্ত, তাহলে যত বেশি শক্ত
তাহলে মোমেন্ট এটা এই যে ভাবে এটা খুব শক্ত আছে। এবার তাহলে কি দেখো এই এই যে হালকা হালকা তুমি দিচ্ছ, তাও এটা এটা কিন্তু কোনো রোটেশন হচ্ছে না, কোনো রোটেশন তুমি দিচ্ছ, তাও কোনো রোটেশন হচ্ছে না। তারপরে আরো তুমি দিলে মোমেন্ট, এই জোর করে দিয়ে ঘোরালে, তাহলে এটা কার ওপর ডিপেন্ড করছে? এর স্টিফনেসের ওপর। তার মানে এটা খুব শক্ত। তাহলে ওই জন্য এম ইকাল টু কে। তাহলে মোমেন্ট তুমি ততটাই অ্যাপ্লাই করবে। মোমেন্ট তাহলে কার ওপর ডিপেন্ড করছে? স্ট্রাকচারটা কতটা শক্ত। যত বেশি শক্ত তত কিন্তু তোমাকে, যত বেশি ও স্টিফনেস হাই হলে তার তো তোমার কিন্তু মোমেন্টটা তোমাকে তত বেশি হাই করতে হবে। কি করার জন্য? ওকে একটু রোটেট করে দেওয়ার জন্য, স্ট্রাকচারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তুমি ঘোরাচ্ছ কিন্তু তাকে ডিসপ্লেস করে দিচ্ছ না, মানে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্ট্রাকচারটাকে ফেলে দিচ্ছ না, তাকে তুমি জাস্ট একটু রোটেট করে দিচ্ছ, ঘুরিয়ে দিচ্ছ। ওকে, তাহলে এই হচ্ছে আমার বলার স্টিফনেস। তাহলে স্টিফনেস তাহলে সে তাকেই বলবো যেটা তোমাকে কি হচ্ছে, তুমি কত দেখো এবার লেখাটা পড়ো। স্টিফনেস ইজ দ্যাট ভ্যালু অফ মোমেন্ট। তাহলে স্টিফনেস ইকুয়াল টু মোমেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস, দরকার হচ্ছে ইউনিট রোটেশন, আমার 1 ডিগ্রি রোটেশন ঘুরিয়ে দেওয়ার জন্য অ্যাট এ গিভেন জয়েন্ট, কোন একটা জয়েন্টে। তাহলে ভাবো এখানেও তো একটা বি জয়েন্ট, তুমি এটাকে 1 ডিগ্রি ঘোরাবে। এবার এই যে ঘোরাচ্ছ, তুমি যে মোমেন্ট অ্যাপ্লাই করছো তার কার ওপর ডিপেন্ড করছে? এই যে জয়েন্টটা কতটা শক্ত। এবার যদি জয়েন্ট প্রচুর শক্ত হয়, মানে শক্ত মানে এর স্টিফনেস প্রচন্ড বেশি, খুব দৃঢ়, তাহলে কিন্তু তোমার মোমেন্টের ভ্যালু প্রচন্ড বেশি বাড়িয়ে দিতে হবে। যত বেশি শক্ত তত। যদি সাপোর্ট থাকে তখন কি হবে? তখন কোথায়? ডিগ্রি হ্যাঁ ঘুরবে তো। ঘুরছে। কেন তোমার এখনো তো কারণ কিছুক্ষণ আগেও তো তোমার ম্যাথ করলে না যে তোমার মোমেন্টে ওখানে একটা মোমেন্ট এসে ঘুরিয়ে দিচ্ছে, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু মানে এনবিসির সামনে থেকে দেখলে তো ওরকম করে তুমি তো বোঝা যায় ওটাই তো বলছি, তুমি আই এস্টিমেশনে দেখতে পারবে না, ঠিক আছে, কিন্তু ওখানে হালকা রোটেশন আসছে। 1 ডিগ্রি যদি তোমার রোটেশন হয় তুমি দেখতে পারবে চোখে? 1 ডিগ্রি 2 ডিগ্রি চোখেই দেখতে পারবে না। মোটামুটি 30-40 ডিগ্রি ঘুরে দিলে তখন তুমি চোখে দেখতে পারবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি কিন্তু যে কোনো স্ট্রাকচারই, আমার 1 mm 2 mm কিন্তু যে কোনো স্ট্রাকচারই, তোমার যে বাড়ি যেখানে আছে, তুমি যে এতদিন ধরে বাড়িতে বাস করছো, তোমার বাড়ি কি আর সেখানেই আছে? একটু হলেও 1-2 mm বাড়িটা বসেছে, ঠিক আছে। এবার 1-2 mm এর ডিফারেন্স কিন্তু আমরা দেখতে চোখে মানে ফিলই করতে পারবো না। 1 mm মানে এক, হ্যাঁ, তো সেটাই বলছি। ওকে, বুঝতে পারলে? তাহলে হচ্ছে স্টিফনেস আমি কি বলবো, তোমার এটা কি হচ্ছে, তোমার স্ট্রাকচার যত শক্ত তত কিন্তু বেশি তোমাকে মোমেন্ট ওটাকে ঘোরানোর জন্য অ্যাপ্লাই করতে হবে। তোমাকে রোটেশন করার জন্য তত কিন্তু তোমাকে বেশি মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। সো দিস ইজ কল স্টিফনেস। ওকে, তাহলে এরও দুটো কেস আছে, ঠিক আছে। এর দুটো কেস করিয়ে ব্যাস কমপ্লিট করে দেবো, আর কিছু রাখবো না, ঠিক আছে। দুটো কেস একটু বলে দিই, ঠিক আছে। তাহলে এর ফার্স্ট কেস হচ্ছে একই রকম ভাবে আগের মতোই হবে, when far end is fixed, একই কেস। ওকে, এই স্টিফনেস ফ্যাক্টর চলছে এখন, ঠিক আছে। তাহলে আবার আমি আগের মতো করছি, সেক্ষেত্রে কি হবে, এঁকে ফেলো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই আমি যেভাবে তোমাদের এই স্ট্রাকচারটা এত ডিটেলে বলছি, তুমি যে কোনো জায়গায় চলে যাও কোথাও পাবে না এটা এইভাবে এত ইন ডিটেল। ম্যাক্সিমাম সবাই উপর দিয়ে যা সেই ভ্যালুগুলো বলে দেবে যে এটার ভ্যালু এটা, ওটার ভ্যালু এটা, তুমি দেখে নিও। তাহলে এখানে যেহেতু ফিক্সড আছে কোনো রোটেশন হবে না, এটা দেখো ঘুরিয়ে দিচ্ছে, এটা একটু হালকা নেমে এসছে, যেটা তোমার স্লোপ হয়ে যাচ্ছে। স্লোপেও তো আমাদের হয় না, সেখানেও তো রোটেট করে যাচ্ছে। স্লোপে হয় কি হয় না? স্লোপে তো তোমরা পড়েছিলে যে আমার কি হচ্ছে, এরকম আছে সাপোর্টটা এখানে,
যদি ফোর্স আছে তাহলে এটা এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে এটাও তো রোটেট একটু মানে বেঁকে যাচ্ছে, মানে কি রোটেট করছে, এখানে একটা অ্যাঙ্গেল করছে, এখানেও তো অ্যাঙ্গেল হচ্ছে, তুমি যে বললে হয় না, তো এটাও তো অ্যাঙ্গেল করছে থিটা, স্লোপে তো পড়েছিলাম, স্লোপ করে ঢাল ঢাল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটার হচ্ছে আমার লেন্থ হচ্ছে এল, আর আরেকটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইআই, দ্যাট ইজ ফ্লেকচারাল রিজিডিটি বলে ইআই কে, ফ্লেকচারাল রিজিডিটি, আচ্ছা জানি। ফ্লেকচারাল রিজিডিটি, ফ্লেকচার মানে হচ্ছে বেন্ড হওয়ার সময় কতটা রিজিড হবে, সেটা কিন্তু ইআই এর উপর ডিপেন্ড করছে। ফ্লেকচার মানে হচ্ছে বেন্ডিং, ফ্লেকচারাল রিজিডিটি, রিজিড মানে আমার কতটা শক্ত, সেটাও এখানেও কিন্তু তাই। তাহলে ইআই হচ্ছে সেটা, ই আর আই, ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটোর গুণফলকে আমরা কি বলে, ফ্লেকচারাল রিজিডিটি, ঠিক আছে? তাহলে এখানে আমার এম এম কাজ করছে, এম মোমেন্ট, তাহলে এম এম কার সাথে সমান, এম ইকাল টু কে, আমরা অলরেডি শিখলাম কিছুক্ষণ আগে। ওকে, তাহলে আবার আমরা স্ট্রাকচারটাকে দুটো ভাগে ভাগ করে নিই, কিছুক্ষণ আগে যেরকম করলাম সেম ভাবেই আবার আমরা এ আর বি পার্টে ভাগ করে নিই। ফার্স্টে এটাকেই আমরা এতে ভাঙছি, এতে ভাঙলে কিরম হবে, সেখানে শুধুমাত্র আমার এরম আছে, শুধুমাত্র আমার এই মোমেন্টটাই কাজ করছে, এম মোমেন্টটা, ঠিক আছে? তাহলে এই কন্ডিশন এরম যদি থাকে তাহলে আমার ইয়ে কত হয়, ডিসপ্লেসমেন্ট কত হয় বলো, কিছুক্ষণ আগে বললে তো কত হয়, থিটা বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তোমার ডিফ্লেকশন, ঠিক আছে? ডিফ্লেকশন কত হবে বলো, বিতে যদি একটা মোমেন্ট কাজ করে আমার ডিফ্লেকশন ভ্যালু কত হবে, কেউ পড়ছে না, এক্ষুনি অভিজিৎ বললো, অভিজিৎ ভুল, স্যার এম এল স্কোয়ার বাই 2EI। হ্যাঁ তাহলে এটা এটা স্যার, স্যার, হ্যাঁ, তাহলে তাহলে এটা 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 এটাকে কোন দিকে ওঠাচ্ছে, ভাবছিলাম এটা এটাকে কোন দিকে ওঠাচ্ছে, উপর দিকে ওঠাচ্ছে, উপর দিকে ডিফ্লেকশন হচ্ছে মোমেন্টটা। আর আমার তাহলে এর আগেও যেরকম করালাম, তাহলে আমার রিয়াকশনটা কোন দিকে কাজ করবে, এটা আবার আরেকটা পার্টে ভাঙছি, তাহলে রিয়াকশন আমার কোন দিকে কাজ করবে, রিয়াকশন অবশ্যই আমার নিচের দিকে এটাকে টানবে, নিচের দিকে থাকবে, আর ওটাকে টেনে ধরে রাখবে যাতে উপর দিকে ওটাকে উৎখাত করে ফেলে নিতে না পারে। তাহলে এখানে হচ্ছে আমার আরেকটা ডেল্টা বি পাচ্ছি, এটাকে ডট দিয়ে দিচ্ছি, তাহলে এটা কত হবে, ক্যান্টিলিভার বিম ক্যারিং পয়েন্ট লোড, তার ফর্মুলা কি, ডাব্লিউ এল কিউব বাই 3EI, তাহলে ডাব্লিউর জায়গায় এখানে আরবি আছে, আরবি এল কিউব বাই 3EI, সবাই কিন্তু এগুলো মুখস্থ করবে কিন্তু ডিফ্লেকশনের ফর্মুলা, না তো কিন্তু কিচ্ছু হবে না। তাই এটা নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, তাই তো? তাহলে আমরা দেখো এর আগের ম্যাথটাতেই করেছিলাম, আর আমি এর ডিটেলে যাচ্ছি না, তাহলে সেখান থেকে দেখো এই দুটো মাইনাস করে কিন্তু আমি আরবির ভ্যালুটা পেয়ে গেছিলাম, তাই তো? ওইভাবেই কিন্তু পাবো, তাহলে কত পেয়েছিলাম, আরবি ইকাল টু 3/2 ml, তাই তো? আমি আর ডিটেলে দেখালাম না, ওই দুটো মাইনাস করতে হবে, দেখাতে হবে কি আরেকবার, না দরকার নেই, দেখালাম তো, না স্যার ঠিক আছে। ওই তো দেখো করানো আছে তো, ওটা ওই একই জিনিস, ঠিক আছে করলাম। এবার আমার কি হচ্ছে, এখানে আমার রোটেশন যেহেতু আসছে, তার মানে কি স্লোপ, স্লোপ মেরে দিচ্ছে, তাহলে আমার এই ফার্স্ট ফিগারটা স্লোপ কত হবে, এটা তো আমার ডিফ্লেকশন হয়ে গেল ml স্কোয়ার বাই 2EI, তাহলে আমার স্লোপ কত হবে, তাহলে থিটা, স্লোপ এদিকেই আসবে, তাহলে থিটা বি ইকাল টু, তার ফর্মুলা কি, ml বাই EI। আর যদি আমার ক্যান্টিলিভার বিম ক্যারিং পয়েন্ট লোড, তার স্লোপের ফর্মুলা কি দেখি, বলো দেখি, ইয়ে কি সুব্রত, ক্যান্টিলিভার বিম ক্যারিং পয়েন্ট লোড, ডব্লিউ এল স্কোয়ার বাই 2EI। হ্যাঁ তাহলে এখানে ডাব্লুর জায়গায় কি আছে, আরবি আছে, আরবি হ্যাঁ তাহলে কত হবে, আরবি স্যার আরবি এল স্কোয়ার বাই 2EI, 2EI 2EI হয়ে গেল। ওকে, তাহলে এর আগেরটাই করেছিলাম ডিফ্লেকশন নিয়ে কাজ, এবার এই দুটোকে ইয়ে করব, এই দুটোকে তাহলে মাইনাস করে দাও, ওকে, কারণ অপোজিট দিকে স্লোপ হচ্ছে, এটা কি করছে, এমটা এটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে,
এমটা এটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে ফার্স্ট ফিগারে, তার মানে স্লোপটা আমার উপর দিকে আসছে, আর রিয়াকশন কি করছে আমার ওটাকে নিচের দিকে টানছে, তাহলে স্লোপটা মানে রোটেশনটা আমার নিচের দিকে হচ্ছে, তাহলে এই দুটো আমার অপোজিট সাইন। তাহলে এই দুটোকে করে দাও, তাহলে থিটা বিতে আমার কি হচ্ছে, একটা হচ্ছে আমি কি পেলাম ml বাই EI, ঠিক আছে, আরেকটা আমি কি পেলাম RB L স্কোয়ার বাই 2EI, এটাই তো থিটা বিতে হচ্ছে, ঠিক আছে। বিতে আমার স্লোপের ফর্মুলাগুলো কিন্তু এই জন্যই দরকার, কিন্তু একটা একটা করে দেখো সবকটার সাথে সবকটা লিঙ্ক আপ, একটা যদি না পড়ো ঠিক করে বাকিগুলো হবে না। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন, এবার আরবির ভ্যালুটা বসিয়ে দাও, এখানে আরবির ভ্যালু বসিয়ে দাও, আরবির ভ্যালু কত আছে 3/2, সরি মাইনাস হবে 3/2 L স্কোয়ার ইন্টু 2EI, ঠিক লিখলাম নাকি লিখলাম না, ইন্টু ml হবে, ধরো আরবি তো এটা হ্যাঁ ml হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানেও তোমার কাটাকুটি করে আমার এমটাকে এদিকে নিয়ে যাবো এইসব করে, আলটিমেটলি তোমার, ঠিক আছে, এখানে তোমার এখানে এল এল একটা কেটে যাবে, ঠিক আছে, সবকিছু কাটাকুটি করে আলটিমেটলি তোমার কি আসবে, এম ইকাল টু 4EI থিটা বি বাই এল, তাই তো। তাহলে আমি কি বলেছি, থিটা আমার কি হয়ে যাবে ইউনিট রোটেশন, কিছুক্ষণ আগেই বললাম, তাহলে থিটা বি ইকুয়াল টু 1 হয়ে যাবে, আমার রোটেশন আমাকে ইউনিট করতে হবে, তাহলে আমার এম ইকুয়াল টু কি হয়ে যাবে 4EI বাই এল, তাই তো 4EI বাই এল। তাহলে এম এম মানেই কি, এম ইকুয়াল টু কে, আমি কিছুক্ষণ আগেই বললাম এম ইকুয়াল টু কে, তাহলে এটাকে আমি এম এর জায়গায় কে লিখতেই পারি, কে ইকুয়াল টু 4EI বাই এল, ব্যাস হয়ে গেল, স্টিফনেস পেয়ে গেলাম, স্টিফনেস ফ্যাক্টর পেয়ে গেলাম। এটা কার জন্য, যখন হচ্ছে আমার ফার এন্ড হচ্ছে ফিক্সড, জাস্ট ক্যালকুলেশন করলাম আর কিছুই না, এখানে বোঝার কিচ্ছু নেই, যোগ বিয়োগ করলাম। বাকি এই জায়গাটায় ওভার স্টেপ মেরে দিয়েছি এখান থেকে, কারণ এখানে অনেকগুলো স্টেপ লাগতো, মোটামুটি 3-4 স্টেপ হতো, এটাকে তোমাদের অসুবিধা নেই, এখান থেকে এটা তোমরা ডাইরেক্ট লিখেও দিতে পারো, তোমরা চাইলে ওই যেরকম লসাগু গসাগু করে দেখবে, আলটিমেটলি 4EI থিটা বি বাই এল আসবে, ঠিক আছে। তাহলে আমি থিটা বি কত হবে, আমি বললাম এক্ষুনি ইউনিট রোটেশন, তাহলে থিটা আমার কত হয়ে গেল, থিটা আমার হয়ে গেল 1, তাহলে 1 হয়ে গেলে আমার কত আসবে, এম ইকাল টু 4EI বাই এল, তাহলে কিছুক্ষণ আগে আমি স্টিফনেসের ইয়েতে কি পেয়েছিলাম, এম ইকাল টু কে, তাহলে এখানে এম এর জায়গায় আমি কে বসিয়ে দিলাম, এই এম এর একটুখানি নামান, ওটা লেখা হয়নি। এম এর জায়গায়, হ্যাঁ ঠিক আছে লিখে নাও এখান থেকে, হ্যাঁ হ্যাঁ স্যার, লেখো, বুঝে বুঝে লিখবে, কিন্তু মুখস্থ করে লেখার কি মানে অন্ধের মতো লিখে কিন্তু কোনো মানে লাভ হবে না। তাহলে আমার স্টিফনেস ফ্যাক্টর কত হলো, যখন আমার ফার এন্ড ইজ ফিক্সড, সেটা হচ্ছে 4EI বাই এল। তাড়াতাড়ি লেখো, তোমার তো কলেজে ক্লাসও আছে। হ্যাঁ স্যার 11টা দিয়ে আছে ক্লাস, একটু আর 3 মিনিট বাকি আছে। ঠিক আছে, তাহলে আরেকটা লাস্ট বলে দিচ্ছি, ব্যাস তারপরেই ছেড়ে দেবো। তোমরাও অনেকক্ষণ ধরে বসে আছো, টায়ার্ড হয়ে গেছো ক্লাস করে করে, বেশি চাপ দেওয়া ঠিক নয়। স্যার হয়ে গেছে স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট কেসটা। আমরা সবসময় শুরু থেকে দুটো কেস নিয়ে কাজ করছি, ওয়েন ফার এন্ড ইজ ফিক্সড। সেকেন্ড হচ্ছে আমার, সেকেন্ড হবে কি, সেকেন্ড কেসটা আমার কি, 2 নম্বরটা, ওয়েন ফার
এন্ড ইজ হিঞ্জড, তাই তো? সেটা করলে কত হবে? সেটা হচ্ছে আমার, আবার রাখছি আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার হিঞ্জ হয়ে যাচ্ছে। পুরো সিম্পলি সাপোর্টেড বিম জাস্ট। তাহলে এখানে একটা মোমেন্ট কাজ করছে আমার, এখানে একটা মোমেন্ট কাজ করছে আমার, ওকে, এখানে একটা মোমেন্ট কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রে আমার বিতে আমার যেটা থিটা বি আসবে, তাহলে পুরো এখানে একটা স্লোপ পাবো, আমি বলেছিলাম দুই দিকেই স্লোপ আসবে যখন সিম্পলি সাপোর্টেড বিম হবে। তাহলে এখানেও একটা স্লোপ পাবো, যে যারা স্লোপ ডিফ্লেকশনটা এখনো মুখস্থ করেনি মুখস্থ করে নিও, কিন্তু ওই চ্যাপ্টারের সাথেই কিন্তু এটা লিঙ্ক আপ। তাহলে এখানেও থিটা এ থিটা বি। তাহলে এখানে যখন মোমেন্ট কাজ করছে, সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং মোমেন্ট, তাহলে তার স্লোপের ফর্মুলা কত হবে? থিটা বি ইকুয়াল টু একবার বলুন। সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং মোমেন্ট অ্যাট ওয়ান এন্ড। তাহলে স্লোপের ফর্মুলা কত হবে? স্লোপের ফর্মুলা হবে এম এল বাই 3EI, ওকে, এম এল বাই 3EI। তাহলে এম ইকুয়াল টু কত হবে? এটা এখানে গুণ হয়ে যাবে, এখানে এটা গুণ হয়ে গেল, তাহলে কত হবে? এম এল ইকুয়াল টু 3EI বাই থিটা বি, তাই তো? মানে ভুল লিখছি, দেখো ভালো মতো দেখো, অনেক গুণ করে দিলাম, বজ্র গুণন করে দিলাম, না কি একটা গুণন বলে ওটাকে, ভুলে যাচ্ছি টার্মটা। এখানে গুণ করে দিলাম, এটার সাথে এটাকে গুণ করে দিলে কত হবে? 3EI থিটা বি, ওকে। তাহলে আবার এলটাকে এখানে ভাগ করে দাও, তাহলে এলটাকে পুছে দিলাম, এলটা এখানে ভাগ হয়ে গেল, এটা আসলো। এবার আমার কি আছে, আমি কি বলেছি সবসময় ইউনিট রোটেশন, তাহলে থিটা বি ইকাল টু কত হবে আমার? 1। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি আসবে? এম ইকাল টু 3EI এল, তাই তো? আর এম ইকাল টু কত আমার? এম ইকাল টু কে, মানে মোমেন্ট যা স্টিফনেস, যত বিম আমার শক্ত হবে তত বেশি আমাকে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। সো এখানে কত হয়ে যাবে? তাহলে কে ইকাল টু 3EI বাই এল, ওকে। তাহলে যখন আমার ফার এন্ড ফিক্সড হবে, যখন আমার ফার এন্ড ফিক্সড হবে, তখন আমার স্টিফনেস, এটা হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর, এটা কার ভ্যালু বেরোলো? দিস ইজ স্টিফনেস ফ্যাক্টর। স্যার একটু উপরে ওঠো। দাঁড়ো দাঁড়ো, স্টিফনেস ফ্যাক্টর, উপরেরটাও তাই কিন্তু, দিস ইজ অলসো স্টিফনেস ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে যখন আমার ফার এন্ড ফিক্সড হচ্ছে, যখন আমার ফার এন্ড ফিক্সড হচ্ছে, ঠিক আছে, এই যে ফিক্সড হচ্ছে, দূরের নিয়ার এন্ড যেখানে আমি অ্যাপ্লাই করছি মোমেন্ট, বারবার বলছি এটা হচ্ছে নিয়ার, এটা হচ্ছে ফার, দূরের যেহেতু, তাহলে যখন ফার এন্ড আমার ফিক্সড, সেক্ষেত্রে আমার স্টিফনেস ফ্যাক্টরের ফর্মুলা কত? কে ইকাল টু 4EI বাই এল। যখন আমার ফার এন্ড হচ্ছে হিঞ্জ, তাহলে এটা হচ্ছে যেখানে মোমেন্ট অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে নিয়ার, আর এটা হচ্ছে ফার, এন আর এফ করে লিখলাম দূরে। তাহলে যখন হিঞ্জ হবে সেক্ষেত্রে আমার স্টিফনেস ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে 3EI বাই এল। লিখে নাও, কোনো অসুবিধা? স্যার একটু উপর থেকে একটু তুলুন না, আমি মানে ওইটা একটা কিছু লেখা হয়নি, ওই আপনার নিচ থেকে স্টিফনেসের নিচ থেকে কিছু লিখছি। স্টিফনেস এই এখান থেকে, না একটু ওটা, না ওখান থেকে হ্যাঁ, একটু ওটা ঠিক আছে, উপর দিকে ওটা স্যার, এটা একটু ওটা ঠিক আছে। একটা কাজ করো তুমি, এটা আমি স্যার আমার লেখা হয়ে গেছে স্যার, ও, বেরিয়ে যাবো? হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও, ঠিক আছে। আমি এটা দিয়ে দেবো, এটা রেকর্ডিং গ্রুপে দিয়ে দেবো, চাপ নেই, তুমি ওটা তখন দেখে লিখে নিও, ওকে। এত অবধি সবাই বুঝতে পারলে? ঠিকঠাক লেগেছে নাকি খুব চাপ লাগলো সবার? দীপ, হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে
ঠিক আছে স্যার, মোটামুটি বুঝতেই পেরেছি। এটা রেকর্ডিংও আছে, কোনো অসুবিধা হলে আবার দেখে নেবে।